নমস্কার। আজকে আরো একটি লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকের লাইভের বিষয়, এটাকে জয় বলা যেতে পারে। আমাদের সবারই জয় কম বেশি। স্মার্ট মিটার স্থগিত করা হলো এই রাজ্যে। এ বিষয়ে আজকের লাইভ। আগামীতে এ বিষয়ে কি হতে পারে, এই স্থগিত করার কারণ কি, আমাদের কতটা খুশি হওয়া উচিত, কতটা আত্মতুষ্ট হওয়া উচিত, এইসব বিষয়ে আজকের লাইভ। তবে শুরুতে কিছু সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ, যেটা আমি করে থাকি আপনাদের সজাগ করবার জন্য এবং তৈরি থাকবার জন্য, সে বিষয়ে আলোকপাত করতে চাইছি। প্রথমেই আসি, যেমন আমি বলেছিলাম, মহেশতলার ঘটনা। আপনারা ইতিমধ্যেই জানেন, মিডিয়া তোলপাড়, রাজনৈতিক দলের খেওয়াখেওয়ি, সবাই সেখানে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। তো এমনটা যে হবে, আমার সহযোদ্ধা পাঠকরা জানেন, বহু আগেই তাদের জানিয়েছি যে এই তথাকথিত ধম্মবাজি, তার উপরে আবার ইলেকশন, নির্বাচন এগিয়ে আসছে রাজ্যে, এটা বাড়বে। নতুন বিশ্ব ব্যবস্থায় এই ভেদাভেদকে তোল্লা দিয়ে, এমনিতেই তো আছে, নতুন কিছু নেই, তো সেটাকে, এই ডিসিমিলারিটিকে ডিসক্রিমিনেশন করে দিয়ে আর কি, পরিণত করে দিয়ে সুবিধে মতো আর কি মাছ ধরে নেওয়া বা মাছ ভেজে নেওয়ার কর্মসূচি আরো বেশি করে জোরদার হবে এই আবহে। তারই একটি নমুনা এই মহেশতলা। তো সেখানে পুরো ঘটনা আমি জানি না, আপনারাও কতটা জানেন আমার সন্দেহ আছে, কারণ এগুলো হচ্ছে প্রচারের ধক্কা নিনাদে, প্রোপাগান্ডার ধক্কা নিনাদে, রাজনীতির ধক্কা নিনাদে চাপা পড়ে যায়। মূল ইস্যু, মূল কারণগুলোই চাপা পড়ে যায়। তো আমি যতটা জানলাম, ফলের দোকানকে কেন্দ্র করে, ফলের দোকান বসানোকে কেন্দ্র করে দুই ব্যবসায়িক সংগঠনের দ্বন্দ্ব, এরকম ভাবেও লেখা হয়েছে। কিন্তু মিডিয়াতে বা অন্যান্য পোস্টে এখানে পরিষ্কার করে যেটাকে সামনে তুলে আনা হচ্ছে, সেটা হলো হিন্দু মুসলমানের কাজিয়া। আগে হ্যাঁ, হিন্দু মুসলমানের কাজিয়া, কারণ যারা ঢিল টিল ছুটছেন, পাথর টাথর ছুটছেন, অমুক পড়াচ্ছেন তমুক পড়াচ্ছেন, তারা একটি বিশেষ সম্প্রদায়ের, বিশেষ কমিউনিটির, এক কথায় বলতে গেলে সহজ সরল করে তারা মুসলমান, এবং তারা যে কতটা বিপজ্জনক দেশের পক্ষে, দেশের শান্তির পক্ষে, একতার পক্ষে, মূল্যবোধের পক্ষে, ইত্যাদির পক্ষে যে কতটা বিপজ্জনক, এবং আমাদের দিদিমণি, আমাদের যে এই শাসক দল টিএমসি, তাদের যে কতটা তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে একেবারে রাজ্যটাকে সর্বনাশের পথে পাঠাচ্ছে, এবং এই ব্যাপারটা অবিলম্বে বন্ধ করতে গেলে, বন্ধ করতে চাইলে গেরুয়া দলটিকেই ক্ষমতায় আসতে হবে বা আনতে হবে, তবেই আমাদের রাজ্যের মানুষের মুক্তি আসবে আর কি। হ্যাঁ, আমাদের যেমন আগে 34 বছরের মরুদ্যান ছিল পশ্চিমবঙ্গ, মরুভূমির মাঝে মরুদ্যান, আপনারা তো জানেন। বামফ্রন্টের দলনেতা তারা প্রায় বলতেন এটা মরুদ্যান। তো এখন এটা মরুভূমি হয়ে গেছে। আচ্ছা, কোনো সন্দেহই নেই, এখন আমাদের দেশে কোনটা মরুদ্যান কোনটা মরুভূমি আলাদা করে বোঝাই মুশকিল। যারা সেখানে থাকে, যে রাজ্যে থাকে, যে এলাকায় থাকে, তারা টের পায়। তো আমরা তো জানি না সেখানকার গ্রাউন্ড রিয়ালিটিস গুলো কি। তো এইটাকে ওটাকে আমাদের সামনে বলা হয় ওইটা মরুদ্যান, তো এটা মরুভূমি। আবার মরুভূমি কারো কারো কাছে মরুদ্যান হয়ে ওঠে, এবং সেইভাবে প্রচার করা হয় আর কি। যেমন ওই যে দিল্লির শ্মশানে যখন মরা পোড়ানো হয়, মানে জায়গা থাকে না, করোনা কালে জায়গায় নাকি নেই, এমন অবস্থা, এত লোক করোনায় মরে যাচ্ছে,
তো তখন কলকাতার লোক ভয় পায়, ওই যে দিল্লির শ্মশান, ওরে বাপ রে বাপ। তো তাঁদের মাথায় এটা ঢোকানো হয় না বা বলা হয় না যে 10টা শ্মশানের মধ্যে ইচ্ছাকৃতভাবে 9টা যদি বন্ধ করে রাখা হয় মেনটেনেন্সের কারণে বা কোনো কারণে, তাহলে স্বাভাবিক যে মৃত্যু হার যে অঞ্চলে থাকে বা যে শহরে থাকে, আরে মানুষ তো মরেই, জন্মালে তো মরতেই হবে, তাই নয় কি? তো স্বাভাবিকভাবেই 10টার মধ্যে যদি 9টা শ্মশান বন্ধ করে রাখা হয়, তাহলে তো একটা শ্মশানে বাকি থাকলো, সেখানে তো লাইন পড়বেই, ভিড় হবেই। আর সেইটাকে মিডিয়া ক্যামেরা বন্দি করে, ভিডিও বন্দি করে, বাপ রে কি লাইন, মানে করোনার মানুষের মৃত্যুর লাইন, আর করোনা মৃত্যুর লাইন বলে চালিয়ে দেওয়া সহজ হয়। তো বাকি আসল সত্যটা যে বাকি শ্মশানগুলো বন্ধ মেনটেনেন্স বা বিভিন্ন কারণে বন্ধ, এটা আসলে মেনটেনেন্স নয়, ইচ্ছে করেই তখন বন্ধ রাখা হয়েছিল, যাতে করে লাইনটা লম্বা হয় এবং লম্বা লাইনটাকে দেখিয়ে অন্যান্য এলাকায় ভয় দেখানো যায়, ভীতি ছড়ানো যায়, প্যানিকবাজি করা যায়। কাজ তো হয়েই ছিল, সেটা আমরা জানি। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি সেই এলাকার লোকরাই জানেন যে আসলে কেন লাইন পড়েছিল। এবং অবশ্যই মুক্ত মনেরও হতে হয় আর কি। প্যানিকগ্রস্ত হলে তারা এই খবরটাও রাখবেন না যে 10টার মধ্যে 8টা বা 9টাই বন্ধ ছিল। যাই হোক, তো একই রকম ভাবে এই মহেশতলার ঘটনা ঠিক কি ঘটেছিল, দোকান, ফলের দোকান বসানো নিয়ে, সে ব্যাপারটা কিন্তু আমি জানি না, আমার জানার কথা নয়। যারা সেখানে স্থানীয় মানুষ যদি কেউ থেকে থাকেন, তারা ব্যাপারটা আরো ভালো করে জানবেন। কিন্তু দুঃখের বিষয়, সেটা কি মিডিয়াতে আনা হবে? আমার মনে হয় না আনা হবে। কিন্তু কোনটা আনা হবে? এই যে উত্তেজনা, ভাঙচুর, এগুলো আনা হবে। এবং স্বাভাবিকভাবেই উভয় সম্প্রদায়ের কিছু মানুষ যারা ব্যাপারগুলো বোঝেন না, যারা রাজনৈতিক দল ছাড়া কিছু বোঝেন না, আর তথাকথিত ধর্মবাজিটাই বোঝেন, ধর্ম কি তারা জানেন না, কিন্তু ধর্মবাজিটা ভালো করে জানেন। তো এবং ধর্মটম্ম এখন রাজনৈতিক দলের আহ মৌরসি পাট্টা হয়ে উঠেছে। হ্যাঁ, ধর্মটাও এখন রাজনৈতিক দলের মৌরসি পাট্টা। বিজ্ঞানটা অবশ্য সবার, মানে ভ্যাকসিনটা, বউটা, তারপরে করোনা, প্যানিকবাজি, এগুলো নিয়ে, বিজ্ঞানটা নিয়ে কোনো রকম রাজনৈতিক দলের মধ্যে মতভেদ দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাইনি। বাম ডাম গেরুয়া ভেরুয়া, সবাই এক, ওই বিজ্ঞানটা নিয়ে কোনো মতভেদ নেই। বাবা, ভ্যাকসিনটা নিতে হবে, ওরে করোনা কি খতরনাক, সেটা আমরা দেখেছি। কিন্তু ধর্ম নিয়ে মতভেদ আছে, বিজ্ঞানটা নিয়ে মতভেদ নেই, ধর্মটা নিয়ে মতভেদ আছে। বিজ্ঞানটা দারুণ, একেবারে সবার জন্য ভৌ, সবার শরীরে সমান কাজ করবে। মানুষ তো, আহারে, মানুষকে তো বাঁচাতে হবে। কিন্তু ধর্মের বেলায় ওটা আলাদা আলাদা কেন? ওটা নিয়ে কেন বাজি হয়? বিজ্ঞান বাজি হয় না, ধর্মবাজি হয়। তো তারই একটা নমুনা হলো ওই মহেশতলা। দেখুন, সেইখানে আমি আবার দেখতে পেলাম এই মহেশতলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই নক্কারজনক, সমর্থনযোগ্য নয়। কিন্তু আমাদের দেশের এই ঘটনাগুলো যতটা নিজে থেকে ঘটে আর কতটা ঘটানো হয়, সে বিষয়ে তো আপনারা জানেন। পরিবেশ পরিস্থিতি তৈরি করে, বারুদ জমিয়ে, তারপরে কখন কাকে দিয়ে, কতটা পয়সা দিয়ে, কতটা বোতল দিয়ে বা সুযোগ সুবিধা দিয়ে কোথায় আগুনটা লাগানো গেলে সুবিধে হবে, এই ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা খুব ভালো, দক্ষ, তারা বোঝেন। তো তারাও নেমে পড়েছেন। তো কি বলছেন তারা? দেখতে পেলাম যে তুলসী মঞ্চ নাকি ভাঙচুর হয়েছে। ভাবা যায়? ওরে বাপ রে বাপ! তো ফলের দোকান যেখানে হবে, সেখানে কি তুলসী মঞ্চ ছিল? আমার জানা ছিল, আমার কিন্তু জানা নেই, সঠিকভাবে বলতে পারবো না। আপনারা যদি জানেন, স্থানীয় কেউ, জানাবেন ব্যাপারটা আসলে কি ঘটেছিল। আসলে কি ঘটেছিল বোঝা সত্যিই মুশকিল। কিন্তু তুলসী মঞ্চ নিয়ে ভাঙা হয়েছে, সেটা দেখলাম গেরুয়া পোশাক পরে, ঝকঝকে নতুন, একেবারে বানানো, ফিটিং। দেখলাম সব নেতারা গেরুয়া, একেবারে গেরুয়া, মানে কি বলবো, একটা চড়া রঙের গেরুয়া, মানে ঠিক, মানে যার মধ্যে একটু লাল লাল ভাব আছে, তেমন গেরুয়া, বুঝলেন তো? আগে, হ্যাঁ, আপনি তো জানেন
মানে ওই লালুরাও মোটামুটি ভিড়ে গেছে আর কি, কি করবে সব। গত বিভিন্ন নির্বাচন থেকেই আপনারা জানেন যে মানে আসলে আমাদের দেশের জনতার যারা সক্রিয় রাজনীতি করেন, যারা রাজনীতি করেন, সেটা টপ লেভেল হোক আর লোয়ার লেভেল হোক, প্রত্যেকেই কিছু কামানোর জন্য করেন। সেটা পারিবারিক কারণে হোক, সত্যি দরিদ্র যদি কিছু সুবিধে পাওয়া যায়, আবার যাদের অঢেল আছে, ভালো রকমই আছে, তারা আরো সুযোগ সুবিধের জন্য রাজনীতিটা করেন। সমাজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য রাজনৈতিক দলে কেউ নাম লেখান না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, জোর গলায় বলতে পারি। আজ থেকে 20-25 বছর আগে হয়তো কেউ কেউ ছিলেন এরকম, যে মানুষের ভালো করবার জন্য নেহাতি সমাজের মঙ্গলের জন্য রাজনৈতিক দলে নাম লেখাতেন। বর্তমানে একজনও নেই, নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পাগল ছাড়া। জানি তিনি হয়তো পাগল হতে পারেন, আমি জানি না, কিন্তু তথাকথিতভাবে মানে সুস্থ মানুষ আর কি, মানসিকভাবে সুস্থ মানুষ, মানে তো এরকম মানুষ শুধু সমাজের মঙ্গলের জন্য রাজনৈতিক দলের নাম লিখিয়েছেন, ঝান্ডা নিয়ে হাঁটাহাঁটি করছেন, স্লোগানবাজি করছেন, এমন লোক আমার জ্ঞানত কেউ নেই, যা থাকার কথাও নয়। যাই হোক, তো এবার এই তুলসী মঞ্চ নাকি ভাঙচুর হয়েছে, ভাঙা হয়েছে, তা নিয়ে এই গেরুয়া মানে লাল গেরুয়া টাইপের ড্রেস পরে দেখলাম, মানে লালের দিকে গেরুয়া, গেরুয়ার দিকে লাল আর কি, এরকম। তো পরে তারা মানে রয়েছেন, আমাদের দিলীপ বাবুকে দেখলাম, শুভেন্দু বাবু, তারাও তো থাকারই কথা, আমি সবাইকে দেখতে পেলাম না। তারা প্রতিবাদ করছে, স্বাভাবিক। আহারে, তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, ভাবুন। তুলসী, তুলসীটা কি? তুলসীটা ধম্ম, তুলসী মঞ্চটা ধম্ম, মানে ধম্ম, তাই তো? ব্যাপারটা সেরকমই। তো ওটা হচ্ছে হিন্দুদের ব্যাপার, তুলসী মানে হিন্দুদের ব্যাপার। তো এই কারণে প্রতিবাদ হচ্ছে। সত্যি তো, হিন্দুরা পশ্চিমবঙ্গে তারা ধর্মাচরণ করতে পারবে না, তাদের তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হবে? কি দিন আমাদের দেখতে হবে? হ্যাঁ, এতেই এই অবস্থা। তাহলে এখন 26 না, ওটা 30% নাকি হয়ে গেছে মুসলমান। যাই হোক, তো যদি এটা আরো বাড়ে তাহলে কি হবে? সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। তাহলে কি করে চলবে আমাদের? ভয়ঙ্কর, আবার ভিটে মাটি ছাড়া হতে হবে এই পরিস্থিতি। তো এই যে ব্যাপারটা তারা তুলে ধরতে চাইছেন এই তুলসী মঞ্চ ভাঙার মধ্য দিয়ে, বেশ যুক্তি আছে, একেবারে যুক্তি নেই তাই। কিন্তু এবার আমি যদি প্রশ্ন করি একটা অন্য যুক্তি দিয়ে, আচ্ছা এইসব যাঁরা এইসব মাতামাতি মানে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, ওখানে আপনারা জানেন ধারা টারা জালি হয়েছে, 144 ধারা না 163 কত রকমের ধারা আছে আপনারা জানেন। জমায়েত টমায়েত নিষিদ্ধ হয়ে গেছে, এতে তাদের খুব অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে, আপনারা জানেন। তো এই যে এবার যদি একটা পাল্টা প্রশ্ন করি, আচ্ছা যারা এই তুলসী মঞ্চ ভাঙার জন্য প্রতিবাদে নেমেছেন, বা এক কথায় হিন্দুদের এই যে পবিত্র তুলসী গাছ, তুলসী মঞ্চ, যেখানে প্রদীপ দেওয়ার রীতি আছে, স্নানের পরে অনেকেই সেখানে জল ঢালেন, এরকম আমি দেখেছি দাদুকে জল ঢালতে এবং সেখানে মন্ত্র পড়তে আর কি, দেখেছি আমি ছোটবেলায়। স্নানের পরে জল মানে ভিজে কাপড়ে সেখানে ঠাকুমাও করতেন, দাদুও করতেন, দেখেছি। তো সেই রকম একটা ঐতিহ্য, একটা ট্র্যাডিশন তার প্রতীক। কিন্তু আহ, তাঁরা করেন, মানে তাদের বাড়িতে তুলসী গাছ আছে, খোঁজ নিয়ে দেখা যাক। শুধু তাঁরা কেন, যারা এইসব এই রাজনৈতিক দলের অনুগামী এবং এই হিন্দুত্বের ধারক এবং বাহক, হিন্দুত্বের ধারক এবং বাহক, এবং এই গেরুয়া দলটিকেই দেশের পবিত্র আত্মা বলে মনে করেন, তাদের কজনের বাড়িতে তুলসী গাছ আছে এবং তারা তুলসী গাছে প্রদীপ দেওয়ার রীতি আছে বা জল ঢালার রীতি আছে? আমার সন্দেহ আছে, সন্দেহ আছে। ফ্ল্যাট বাড়ি হলে তো কোনো কথাই নেই। তো বেশ ভালো কথা। তো এবার তুলসী গাছ কি শুধু ধম্ম? না 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 না, আমি বারবার করে বলেছি, তুলসী গাছ ধম্ম নয়, ওটা আসলে বিজ্ঞান। বিজ্ঞান এবং ধর্ম আমাদের
যে নদীমাতৃক সভ্যতা, যার নাম পরবর্তীকালে হিন্দু বলা হয়, হিন্দু নামটা আদিতে বেদে কোথাও হিন্দু উচ্চারণটি নেই। তো যাই হোক, তো এই যে সভ্যতা, সেই সভ্যতায় তুলসীকে পবিত্র মানা হয় কেন? দেবতা বলে বা দেবী বলে, গডেস বলে? না 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 না, মোটেই নয়। তার অনেক উপকারিতা আছে বলে, বেনিফিটস আছে বলে, হেলথ বেনিফিটস আছে বলে। শরীর এবং মনের উপরে তুলসী গাছের তুলসী পাতা থেকে শুরু করে সেই এই পুরোটা তুলসীর যে কত রকমের উপযোগিতা আছে, সেটা এক কথায় বলা অসম্ভব, অর্থাৎ বিজ্ঞান। আর সেটাই ধর্ম, কারণ ওটাকে বাঁচিয়ে রাখতে হবে, পুজো করতে হবে। মানেটা কি? যখন আপনি পুজো করছেন, তাকে সম্মান জানাচ্ছেন, তখন আপনি তাকে, তার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে তাকে সম্মান জানাচ্ছেন, এবং তার যে সমাজে দেহে মনে সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাকে আপনি শিরোধার্য করে নিচ্ছেন। তো এই কারণেই আপনি তুলসীকে পুজো করছেন। আসলে বিজ্ঞান। আমি বারবার করে বলি, এ বিষয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে। এই জায়নিস্ট শক্তি এবং তাদের দালাল রাজনৈতিক দল ধর্ম এবং বিজ্ঞানকে আলাদা করে, ধর্ম এবং বিজ্ঞানকে আলাদা করে দেখানোর চেষ্টা করে। বাস্তবে কিন্তু তা নয়। ধর্ম ছাড়া, ধর্মের অনুশীলন ছাড়া ধর্মটাকে ব্যাপক অর্থে ভাবুন। এই যে যেটা আমি বললাম, তুলসী মানে শুধু ওই দেবী টেবী নয়, তার উপযোগিতা বোঝুন। স্বাস্থ্যের ক্ষেত্রে, দেহ মনের ক্ষেত্রে তার গুরুত্বটা বোঝুন। সেটাই বিজ্ঞান এবং সেটাই ধর্ম। তো এটাকে বিচ্ছিন্ন করে যদি করা হয়, ধর্মকে বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন করা হয় বা বিজ্ঞানকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে কিন্তু অস্তিত্বের বিনাশ, আইডেন্টিটির বিনাশ। তো এবার প্রশ্ন করুন, এই যে যারা তুলসী মঞ্চ ভাঙার বা তুলসী তলা ভাঙার প্রতিবাদে, আমি একটি মিছিল দেখলাম, সেখানেই এটা স্লোগানটা শুনেছি আমি, তাই বলছি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তো তাদেরকে জিজ্ঞাসা করুন, এই তুলসী গাছটা তো আসলে বল, বল, দেহের বল, মনের বল, স্বাস্থ্যের বল, সেটাকে সিম্বল বানানো হলো কেন? নিছক সিম্বল, বলটাকে সিম্বল বানানো হলো কারণ কি? এই যারা এইসব নিয়ে গেল গেল রব তুলছেন, তারা তুলসী গাছের প্রয়োজনীয়তা, তুলসী পাতার প্রয়োজনীয়তা, স্বাস্থ্যক্ষেত্রে তুলসী গাছের প্রয়োজনীয়তা, তারা কখনো প্রেস কনফারেন্স আহ্বান করে তথাকথিত হিন্দুর নামধারী ব্যক্তিদেরকে, যারা আমরা ভুলেই গেছি আসলে হিন্দুটা কি, তো তাদেরকে বাড়িতে তুলসী গাছ লাগাতে বলেছেন কখনো? তুলসী কেন, আমাদের ধর্মে তথা ধর্মেই ধরে নিন, আয়ুর্বেদটা আমাদের বড় ধর্ম, পঞ্চম বেদ বলা হয়। সেইখানে যেসব গাছ আমাদের স্বাস্থ্যকে, আমাদের দেহ মনকে রক্ষা করে, সেই সব গাছ লালন করার কথা তারা কখনো বলেছেন? বলেননি, আমি শুনিনি। তবে তবে আমরা উল্টোটা দেখেছি। করোনা কালে বা তারও আগে এরা প্রত্যেকেই ফার্মা কোম্পানির দালাল, রাজনৈতিক দল নির্বিশেষে, এরাও কোনো ব্যতিক্রম নয়। তুলসী গাছের, তুলসী মঞ্চ ভাঙার প্রতিবাদে সোচ্চার হওয়া রাজনৈতিক দলটির নেতারা, তারাও ফার্মা কোম্পানির দালাল। তারা কখনো করোনাতে বা এই যে সর্দি কাশি অসুখ বিসুখে ভয় না পেয়ে ফার্মা কোম্পানির দ্বারস্থ না হয়ে ভ্যাকসিন না নিয়ে সুস্থ থাকা যেতে পারে, এই সব ক্ষেত্রে অন্তত আমি গভীরে যাচ্ছি না, সে বোধ তাদের কাছে আশাই করি না, সেই জ্ঞান, সেই স্টাডি, সেই রিসার্চ তাদের নেই যে তারা এমএমআর নিয়ে কথা বলবে, এমআর নিয়ে কথা বলবে, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলবে। আমি সেটা বলছি না, ওই সব ভ্যাকসিনের কথা বলছি না। তো সামান্য ফ্লু, সর্দি কাশিতে যে তথাকথিত জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা, এগুলোর ক্ষেত্রে ফার্মা কোম্পানির ওষুধ, মুঠো মুঠো ফার্মা কোম্পানির ওষুধ না খেয়ে তুলসী গাছের যে ব্যবহার হতে পারে, সেইটা কি তারা একবারও বলেছেন? বলেননি।
তাহলে তুলসীটা কি? তুলসীটা এখানে বল নেই, এখন সিম্বল। কিসের সিম্বল? হিন্দুর সিম্বল। সেটা দিয়ে কি কমে লাগে? ওটা পড়ে থাকে এমনি জঙ্গল হয়ে থাকে। অনেক জায়গায় দেখবেন কৃষ্ণ তুলসী, রাধা তুলসী রাস্তার ধারে, পথের ধারে জঙ্গল হয়ে পড়ে থাকে। পথ পরিষ্কার করার সময় কেটে কুটে ছেঁটে বিদায় করে দেওয়া হয়, পড়ে থাকে, অবহেলায় থাকে। কিছু কিছু গ্রামে গঞ্জের গৃহস্থ বাড়ি বাদ দিয়ে শহরের মানুষের কাছে, বিজ্ঞানসম্মত মানুষের কাছে তুলসীর কোনো গুরুত্বই আর নেই। থাকবে কেন? তারা ফার্মা কোম্পানির ভোক্তা হয়ে গেছেন, উপভোক্তা হয়ে গেছেন, তো নেই, গুরুত্ব নেই। তাহলে কি সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওই যে যখন অন্য কেউ, মানে আপনি যাদের পছন্দ করেন না তেমন কেউ তুলসী গাছ কাটবে বা তুলসী মঞ্চ ভাঙবে, তখনই আপনার গায়ে লাগবে, মানে লাগানো হবে এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু হয়ে যাবে। সেটাকে আমি সমর্থন করছি না, সেখানেও প্ররোচনা আছে। দিদিমণি যে আমাদের রাজ্যে হিন্দুত্বের উত্থানের পেছনে, তথাকথিত হিন্দুত্ব এবং গেরুয়া দলটির উত্থানের পেছনে যে দিদিমণি একটি বড় ভূমিকা পালন করেছেন, বারবার করে বলি, ইচ্ছে করে মোল্লাদের তোল্লা মেরে একটি আরো বেশি সর্বনাশ করার জন্য। তার অনেক মোল্লারা কিন্তু বুঝতে পারছেন না দিদিমণি আসলে তাদের কত বড় সর্বনাশটা করছেন, ভৌ বুঝে দিয়েছেন। দিদিমণি ওই তোল্লাটা মেরে গোল্লায় পাঠাচ্ছেন। অন্য কেউ হলে কি, মুসলমান সম্প্রদায়ের যত মানুষ ভৌ নিয়েছেন বা নিচ্ছেন, ভ্যাকসিন গুঁজেছেন, মাননীয়া না থাকলে, দিদিমণি না থাকলে কি নিতেন? সন্দেহ আছে। ওই যে দিদিমণি মানে ইমাম ভাতা থেকে শুরু করে অন্যান্য সব ভাতা টাতা দিয়ে, সুযোগ সুবিধে দিয়ে তোল্লা মেরে বিশ্বাস অর্জন করেছেন। আর বিশ্বাস কে না জানে যে বাঁশ দিতে গেলে, সর্বনাশটা করতে গেলে, মানে বড় সড়ো সর্বনাশ করতে গেলে ছোটখাটো বিশ্বাস অর্জন করতে হয়। তাই প্রথমে তোল্লা মেরে বিশ্বাস অর্জন করতে হবে। বাহ, এই তো আমাদের লোক, আমাদের দারুণ লোক, এবার চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, অতএব মারো ভোট। কোন দিকে যাবেন? ওদিকেও এদিকে, সব দিকেই। তাই আমি বারবার বলি, আমাদের জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু নেই যে বিশ্বাস আমরা লালন করে যে কথাগুলো বলি, যা বলতে চাই তাকে তুলে ধরার মতো কোনো রাজনৈতিক দল নেই। আমার সামনে তো নেই, আমার চোখে পড়েনি, আগামীতেও পড়বে বলে মনে করি না। তাই তো? তাহলে এই যে একটা পরিস্থিতি তৈরি করা, যে বলটাকে সিম্বল বানিয়ে যারা আদৌ তুলসীতে বিশ্বাস রাখেন না, লালন করেন না, ব্যবহার করেন না, প্রয়োগ করেন না, কিন্তু অন্য সম্প্রদায়ের লোক বিভেদ যখন খেলাটা হয়, আমি ওই দিকটাও বলবো, ধৈর্য ধরুন। যখন খেলা হয়, ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতিটা খেলা হয়, তখন সঙ্গে সঙ্গে ওইটাকে পিন পয়েন্ট করা হয়, করে ইমোশনাল, যেটাকে বলা হয় পুরকি, মার্জনা করবেন, ভাষাটা খুব কমন ভাষা, এক্ষেত্রে এটাই মনে বেস্ট মানে অ্যাপ্লিকেবল আর কি। তো সেটাকে ব্যবহার করা হয় আর কি। তো এটাকে যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে হবে স্টিমুলাস, যাই হোক। তো এই আবেগকে উস্কে দেওয়া হয়, বাপরে, তখন হঠাৎ করে লোকজনের মনে পড়ে, হ্যাঁ হ্যাঁ, আমি তো হিন্দু, তুলসীটা তো আমাদের, হ্যাঁ, এটা তো ভারী অন্যায় হয়েছে, এত বার বেড়েছে ওদের, তুলসী মঞ্চ ভাঙছে। আবার দেখুন, খেয়াল করে একটা তুলনা দেবো, কিছু মনে করবেন না। আপনার মা বা আপনার বাবা, আপনি এক বাড়িতেই থাকেন, আপনার সঙ্গেই থাকেন, তাকে আপনি কিন্তু অবহেলা করেন, বাবাই হোক মা হোক, বয়স হয়ে গেছে, বোঝা মনে করছেন, ঠিকঠাক খেতে দেন না, উঠতে বসতে অপমান করেন, কখনো কখনো বলেও ফেলেন ডাইরেক্টলি, বুড়োটা মরে না, এত বয়স হলো, মরলে বাঁচি, বা বুড়িটা মরে না, আপনার মানে পুত্রবধূ অপমান করছে, এরকম দৃশ্য তো বিরল নয়।
অর্থাৎ সবসময় একটা অপমানের মধ্যেই তাদের বসবাস। আপনি করেন, অবহেলা করেন, এটা আপনার কাছে স্বাভাবিক। কিন্তু যেই মাত্র সেই বৃদ্ধ বা বৃদ্ধা যখন বাইরে বাইরে গেছেন কোনো কাজে বা দোকানে গেছেন বা যাই হোক কোনোভাবে বাইরে কোনো কারণে বাইরে গেছেন, তখন অন্য কেউ তাকে দুটো কথা বললো বা অপমান করলো, বা অন্য সম্প্রদায়ের, আপনি যদি আবার এক্ষেত্রে যদি হিন্দুত্ববাদী হয়ে থাকেন, তুলনাটা এটাই, দেখা গেল পার্টিকুলার কোনো সম্প্রদায়ের কোনো লোকজন আপনার এই মা বা বাবাকে কটু কথা বললো বা কিছু একটা বললো, সঙ্গে সঙ্গে আপনার মাতৃপ্রেম পিতৃপ্রেম জেগে উঠলো। ব্যাপারটা ওই রকম। আপনি নিজে অবহেলা করছেন, আপনার আপনার কাছে বাবা মার দাম আর মূল্য নেই নেই। কিন্তু যেই মাত্র বাইরের লোক, যাদের আপনি পছন্দ করেন না, কোনো কারণে পছন্দ করেন না, তেমন কোনো লোক যখন আপনার বাবা মাকে গালিগালাজ করলো বা কটু কথা বললো, সঙ্গে সঙ্গে আপনার পিতৃপ্রেম মাতৃপ্রেম একেবারে সমুদ্রের আকার নিল, আপনি রেড়ে করে ছুটে গেলেন। এটা কি ভণ্ডামি নয়? এটা ভণ্ডামি, এটা হিপোক্রেসি। ব্যাপারটা সেই রকম। এটা তুলসীর ক্ষেত্রে ভাবুন না, তুলসীর ক্ষেত্রেই ভাবুন। আমি যারা আপনার বাবা মাকে অপমান করলো, কটু কথা বললো, তাদেরকে আমি সমর্থন করছি না, তারা ঠিক কাজ করেননি, অবশ্যই করেননি, উচিত নয়, প্রশ্নই আসে না। কিন্তু আপনি কি ঠিক কাজ করেছেন, সেটা আপনার কিন্তু আপনার চোখে পড়বে না। আপনি যে আপনার বাবা মাকে অপমান করছেন নিরন্তর, সেটা আপনার চোখে পড়বে না। বাইরের লোক যাকে আপনি অপছন্দ করেন, তিনি যখন অপমান করছেন, তখন আপনার গায়ে লাগবে। এটা হলো ভণ্ডামি। তুলসীর ক্ষেত্রেও তাই। দেখুন, তুলসী কেন, আমাদের যে তথাকথিত ধর্মাচরণের কথা বলা হয়, সনাতন ধর্ম, আপনি যারা হিন্দুত্ববাদী বলে নিজেদের দাবি করেন, আপনারা নিজে কতটা পালন করেন বলুন তো সেসব? এই যে মন্দির, এই যে মন্দিরে দেখবেন ভাঙচুর টাংচুর হলে বা অমুক করলে, মুসলমানরা মন্দিরে অমুক অমুক করলে আপনারা ডেকে টেকে যান, স্বাভাবিক, তখন নয় হই হই করে রেড়ে করে তেড়ে যান। আচ্ছা বলুন তো, আপনারা কদিন সপ্তাহে মন্দিরে যান, গিয়ে পুজো টুজো করেন, যান কতদিন? মন্দিরে পুরোহিত মশাই যাদের, অনেকেই দরিদ্র, গ্রামে গঞ্জে বহু আমি মন্দির দেখেছি, পুরুত মশাইরা অত্যন্ত দরিদ্র, কোনো রকম করে জীবন যাপন করেন। অনেক, সবাই নয়, আমি পুরীর মন্দিরের কথা বলছি না, আমি সাধারণ গ্রামেগঞ্জের মন্দিরের কথা বলছি। আমি জানি ব্যক্তিগতভাবে এরকম অনেক পুরুত মহাশয়কে। তো তাদেরকে আপনি পাশে থাকেন, মন্দিরের জন্য কিছু দান করেন, কিন্তু সেই মন্দিরে যদি কোনো তথাকথিত আপনার অপছন্দের সম্প্রদায় একটা ঢিল মারে বা ভাঙে, সঙ্গে সঙ্গে আপনি রেড়ে 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 করে তেড়ে যাবেন। কি না, মুসলমানে মন্দির ভেঙেছে। এইভাবে হয় না। একই রকম ভাবে মুসলমানদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমি আসছি, ওই অংশটায় আসছি। তাহলে এটা হয় না এভাবে। এভাবে আপনি আইডেন্টিটি, আপনার যাই বলুন না কেন, তথাকথিত ধর্ম যাই বলুন না কেন, আপনি রক্ষা করতে পারেন না। পরিণতি তো ওই হচ্ছে। তাই ক্রিয়াশীল হন। আপনারা যেটা করছেন সেটা হলো প্রতিক্রিয়াশীল, যাকে বলে, ইংরেজিতে বলে রিঅ্যাকশনারি। আইডেন্টিটি এইভাবে রক্ষা করা যায় না। আমি বারবার করে বলেছি, আইডেন্টিটি রক্ষা করতে গেলে ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে সেইভাবে প্রশিক্ষণ দেন এবং সেই মূল্যবোধের সঞ্চার ঘটান। আপনি ভোগবাদী জীবনযাপন করবেন, আপাদমস্তক ভোগবাদী জীবনযাপন করবেন, আপনার দেশের সংস্কৃতির প্রতি, স্বাস্থ্য যে আমাদের দেশের আয়ুর্বেদী বলুন, মানলে তো আপনাকে পুরোটা মানতে হবে নাকি? সুবিধাজনকভাবে এটা ওটা মানবেন, 3টে ডোজও নিয়ে নেবেন, ফার্মা কোম্পানির দালালি করবেন, আবার তুলসী মঞ্চের জন্য গলা ফাটাবেন। ব্যাপারটা কিরকম দাঁড়ালো, তাই না? হ্যাঁ, সিম্বল না, 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 সিম্বল হলে চলবে না, বল হতে হবে। ধর্মটা সিম্বল হলে শেষ,
বল হলে কিন্তু আশা আছে। তাই ধর্ম আর বিজ্ঞান একাকার, তো সেইটা আপনারা করছেন না, না করে এই কাণ্ডগুলো করছেন। নিজের জীবনে কিন্তু লালন নেই, অন্য কেউ কিছু করলে তখন আপনারা রেডে করে তেড়ে যাচ্ছেন, যেটাকে বলে প্রতিক্রিয়া, রিয়াকশনারি ফোর্স। কিন্তু যখন আপনি নিজে থেকে কেউ কখন কি বলছে, আপনার তুলসী গাছকে ভাঙলো সেটার অপেক্ষা না করে নিজে থেকে আপনি এই সব বিষয়কে লালন পালন করছেন পরিবারে, মূল্যবোধী হোক, জীবন আচরণই হোক, প্রজ্ঞাই হোক। আমি তো হিন্দু মানে প্রজ্ঞা বোঝে, উইস্টম বোঝে, সেগুলোর লালন পালন করছেন, তখনই আপনি ক্রিয়াশীল। অর্থাৎ কারোর কে আপনাকে কি বলল, অপমান করলো, তার ওপর নির্ভর করে আপনি বেঁচে নেই। আপনি আপনার ভেতর থেকে যে চিন্তা ভাবনা আছে, আপনি হিন্দু, হিন্দুকে ভালোবাসেন, তো সেই জায়গাটা আপনাকে তুলে ধরতে হবে, তবেই তো। নইলে ওই 3খানা ডোজ নিয়ে ব্যক্তিগত আক্রমণ করবেন, তারপরে কদিন পরেই হার্ট অ্যাটাকের খবর পাবো। এরকম আমার ঘটেছে, জানেন তো। এরকম ব্যক্তিগত আক্রমণ অনেকেই করেছে, যারা আমার মতো, মানে আমার চিন্তা ভাবনার গভীরতার বোঝার ক্ষমতা বাদীদের নেই আর কি, কতিপয় মানুষের আছে। এটা কিন্তু আমার অহংকার নয়, এটা আমার উপলব্ধি। মানে আমি যে স্তরে বিচরণ করি, যে লেভেলে বিচরণ করি, সেইখানে তাকে উপলব্ধি করার ক্ষমতা কিছু মানুষের আছে, তারাই আমার সহযোদ্ধা পাঠক। কিন্তু যারা বুঝতে পারেন না, ব্যক্তিগত আক্রমণ করেন। আমি এই মুহূর্তে কয়েকজনের নাম বলতে পারি গড়গড় করে, তারা হিন্দুত্ববাদী ছিলেন, ব্যাপক রকম ছিলেন, কয়েকজনের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তারা এই পাবলিক ফোরামে মানে ব্যক্তিগত আক্রমণ করার কয়েক মাসের মধ্যেই তাদের হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, তারা আর নেই পৃথিবীতে। তো এই কারণে আমার খুব হাসি পায় যে এই হলো বাদী, সে যে বাদী হোক, মার্ক্সবাদী হোক, হিন্দুত্ববাদী হোক, মোল্লাবাদী হোক, তারা কখনোই প্রকৃত সত্যটা বুঝতে চান না। মানে তারা যে গভীরতা তাদের মধ্যে নেই, তারা কোনো একটা দলের হয়ে ভাবেন, তারপরে আবার সেখানে যখন কিছু পাওয়া টাওয়ার ব্যাপার থাকে তবেই তো দলের হয়ে ভাবেন, নইলে ভাবতেন নাকি? থোড়াই গেছে। যারা এসব ব্যক্তিগত আক্রমণ করে কমেন্ট করেন, খোঁজ নিয়ে দেখুন, তারা হয় আইটি সেল থেকে কিছু কামাচ্ছেন পয়সা করি, নয় কোনো দলের ভেতরে ঢুকে সেখানে ক্ষমতায় এলে সুযোগ সুবিধে পাবেন, কাউন্সিলর হবেন, অমুক হবেন, এরকম কথাবার্তা বলে রেখেছে, তেমন ঠিক হয়ে আছে, বা পেট্রোল পাম্পের লাইসেন্স পাবেন, এইরকম আছেন, এইরকম কারণে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা নির্বিশেষে 3 ডোজ গুঁজেছে, 2 ডোজ গুঁজেছে, তাদের দল তাদেরকে অ্যালার্ট করেনি, তাদের দল তাদেরকে বলেনি যে এটা না নেওয়াই ভালো, যেটা আমরা বলেছি। তাই আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই পরিষ্কার করে, যে যারা আমার ইউটিউবে আছেন বা ফেসবুকে আছেন, আমার সঙ্গে দেখা করছেন, এই যেমন মঙ্গলবার আমি আবার কলেজ স্ট্রিটে যাব, তাদেরকে বলি, তা এরকম যদি কোনো ব্যক্তি থাকেন, যে যারা ফেসবুকে আমি নজর রাখি, সময় পেলেই দেখি, অনেকেরই ফ্রেন্ড রিকোয়েস্ট এখন আমি গ্রহণ করে, যদি দলের কোনো কিছু দেখি, দলের সমর্থনে দেখি, সেই সব ব্যক্তিকে আমি চেষ্টা করি মার্ক করে রাখার, যারা আমার তালিকায় আছেন অবশ্যই। তারপরে তারা যদি ব্যক্তিগত কারণে এইসব ভ্যাকসিনের ক্ষেত্রে জোর করছে, বা বাচ্চা কাচ্চাকে স্যার ভ্যাকসিন দিতে চাইছি না তবু জোর করছে, এইসব কারণে, বা অন্যান্য স্মার্ট মিটার বা এসব কারণে আমার সাহায্য চান, বা আমার সহযোদ্ধাদের সাহায্য চান, যে কি করে এটাকে এড়াবো, স্যার আরটিআইটা দিন, বা স্যার এই অ্যাপ্লিকেশনটা কি করে লিখবো, তাদেরকে আমি খুব স্ট্রেট ভাষায় একটা কথা বলে দিই, এখন জেনে রাখুন, আপনার রাজনৈতিক দলের কাছে যান, তারাই আপনাকে সাহায্য করবে। এটাই আমার স্ট্যান্ড পয়েন্ট। আরো একবার শুনে রাখুন, যারা আমার চোখে পড়বেন, আমার ফেসবুক বন্ধু তালিকায় আছেন বা সোশ্যাল মিডিয়াতে আছেন, এবং আমি জানতে পাচ্ছি তারা পরিষ্কারভাবে তাদের পোস্ট দেখে তারা কোনো একটা দলের হয়ে কথা বলছেন, তাদেরকে আমি এটাই বলবো, যদি কেউ আগামীতে আমার এই সব ক্ষেত্রে আমার সঙ্গে দেখা করতে চান বা সাহায্য প্রার্থনা করেন, বা আমার সহযোদ্ধাদের ক্ষেত্রেও একই কথা বলবো, তারা যদি এটাকে মানেন ভালো হয়, কারণ আমাদের লড়াই করতে গেলে কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে।
তো এদেরকে একটাই বলতে হবে, এতদিন পরেও তারা যদি না বোঝেন, তো এদেরকে একটাই উত্তর দিতে হবে যে আপনারা আপনাদের দলের কাছে যান, তারা আপনাদের নিশ্চয়ই হেল্প করবেন ভ্যাকসিন না নেওয়ার ব্যাপারে বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। ডেঙ্গু ভ্যাকসিন আসছে এবং এটাও একই রকম ভাবে জোর দেওয়া হবে, মিলিয়ে নেবেন আমার কথা। তখন সন্তান সন্ততি দিয়ে শুরু হবে 2026 থেকে। তখন দেখবেন এইসব কত বাদী আছেন, তারা টের পাবেন যে কত ভালো লাগে ব্যাপারটা। যাই হোক, এবারে আসছি। তাই সতর্ক থাকুন। তাই আরেকটা কথা বলে রাখি, তুলসী গাছটা হিন্দুরা যদি প্রয়োগ করে স্বাস্থ্যক্ষেত্রে যেমন ভালো ফল হবে, মুসলমানরা প্রয়োগ করলেও একই ভালো ফল হবে, খারাপ ফল হবে না। যেমন ভৌ ভৌটা দুই দলের মধ্যেই, মানে দুই সম্প্রদায়ের মধ্যেই ঢোকানো হয়েছে এবং তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি জিনিস করোনা ভৌ ভৌ। একই রকম ভাবে কালো জিরা জানেন ইসলামের একটা বড় ভূমিকা আছে, মানে ইসলামের ক্ষেত্রে আপনারা দেখবেন হাদিস, এ ব্যাপারে বেশ কিছু হাদিস আছে কালো জিরার উপকারিতা। তো সেটা মুসলমান ব্যবহার করলে যা উপকার হবে, হিন্দুরা ব্যবহার করলেও একই উপকার হবে। সমস্যা হলো এটাই যে কালো জিরার তেল বা কালো জিরা গাছের মঞ্চ মুসলমানরা করেনি, আমি দেখিনি, মানে মঞ্চ পূজা আর্চার ব্যাপার নেই, করেনি। কিন্তু কালো জিরার তেলের ব্যবহার বা কালো জিরার ব্যবহার কিন্তু মুসলমানরা অনেকটাই এখনো করে, বিশেষ করে গ্রামে গঞ্জে তথাকথিত সভ্য ভদ্রলোক মুসলমান ছাড়া করে, সংখ্যাটা মনে অনেকটাই বেশি। মানে কিন্তু তুলসীর ব্যবহার, তুলসী পুজো করে, তুলসী মঞ্চ করেও তুলসীর ব্যবহার এখন হিন্দুদের কত শতাংশ করে যদি কম্পেয়ার করা যায়, যদি স্টাডি করা যায়, আমার মনে হয় এ বিষয়ে একটা স্টাডি করা যেতে পারে যে কালো জিরার ব্যবহার মুসলমানদের কত শতাংশ করে আর তুলসীর ব্যবহার হিন্দুদের কত শতাংশ করে। তাহলেই একটা সুন্দর ছবি আমরা পেতে পারি এবং সেখান থেকে বোঝা যাবে কোন সম্প্রদায়ের কত শতাংশ লোক ভদ্রলোক হয়ে গেছে, মানে ফার্মা কোম্পানির দালাল, ভুক্তভোগী বা ভোগী হয়ে গেছে। ভুক্তভোগী বলবো না, ভোগী, উপভোক্তা। আর ভুক্তভোগী কখন হয়? যখন ফিল করে যে এর বাপ রে বাপে ফার্মা লবির খপ্পরে পড়ে আমার তো এই অবস্থা, এবার প্রাকৃতিক পন্থায় ফিরতে হবে। এই উপলব্ধি যারা করে তারাই ভুক্তভোগী, সেটা বাড়বে আগামীতে অবশ্যই। তো এবার দেখুন খেলাটা, দেখুন কিভাবে ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খেলা হচ্ছে। ইসলাম ধর্মাবলম্বী বলুন, নামে ইসলাম বলি, নামে হিন্দু, নামে মুসলমান। করোনা কালে কোনো হুজুরকে আমি দেখিনি পাবলিকলি, কোনো হুজুরকে, কোনো মোল্লা যাদেরকে দিদি তোল্লা দেন বলে আমরা দেখতে পাই রাজ্যে, অবশ্যই দেন, কোনো সন্দেহই নেই। দিদি তোল্লা না দিলে কি এই দলটির উত্থান হতো? এটা একই মুদ্রার দুটি পিঠ, আমি বারবার করে বলেছি। দিদি মাননীয় একদম ভালো, মানে একদম বেসের কাজটা করে দিচ্ছেন যাতে করে এদের সুবিধে হয়, হ্যাঁ, যাতে সুবিধে হয়, তোল্লা দিয়ে গোল্লায় পাঠানো, বোঝেন তো? হ্যাঁ, যাই হোক। তো এবার কি হলো, কি হচ্ছে দেখুন। এখানে হুজুররা মসজিদ থেকে সেই সময়, সবাই নয়, অনেক এলাকায় আমি ভালো করে জানি, সেই সময় ঘুরেছি আমি এবং অনেক সহযোদ্ধা জানিয়েছেন, মসজিদ থেকে মাইকিং হচ্ছে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য। এটা কোন ইসলামে আছে? রাসূল তো প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, আমি যতটা স্টাডি করেছি। পরবর্তীকালে অনেক বিকৃতি এসেছে তার সম্পর্কে, অনেক তথ্য ভুল ভাল অনেক কিছু এসেছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। রাসূল যদি জীবিত থাকতেন তিনি করোনা ভ্যাকসিনের পক্ষে বলতেন? তিনি বুঝতে পারতেন না এটা জায়নিস্ট যাকে আমরা বলি, উনি বহু আগে ইহুদি বলে সতর্ক করে গেছেন, বারবার করে সতর্ক করে গেছেন। যিনি সতর্ক করতেন না, আলবাত করতেন, না নিতেই বলতেন বলে আমার বিশ্বাস। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? তাহলে এই যে ক্ষেত্রে ফার্মা লবির সঙ্গে হাত মিলিয়ে বা প্রশ্ন না করে টু পাইস কামানোই বলুন বা চুপ করে থাকাই বলুন, নিজের সম্প্রদায়ের সর্বনাশ করাই বলুন, এই ক্ষেত্রে হিন্দু মুসলমানের ধর্মীয় নেতারা একই ভূমিকা পালন করেছেন, কোনো ফারাক নেই সেক্ষেত্রে। এই যে বারবার করে আমরা বলি না, আমার সহযোদ্ধারাও বলেন যে করোনা ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ।
করোনা একটা হচ্ছে ছদ্মবেশী আশীর্বাদ। ওটা না এলে অনেক কিছুই ঠিকঠাক করে বোঝা যেত না। এটা দিয়ে বোঝা গেছে যে আসলে কে কোন দলে আছে, কোন পক্ষে আছে। এটা খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি। তাহলে ও ক্ষেত্রে কোনো ভেদ নেই। কোনো হুজুর সেই সময় ধর্মীয় নেতা লকডাউনের বিরোধিতা করেননি, অন্তত পাবলিকলি। কোনো কোনো জায়গায় সাধারণ মানুষ বিরোধিতা করেছেন মুসলমানদের মধ্যে, টিকিয়া পড়ার কথা আমরা জানি। কিন্তু মসজিদ থেকে মাইকিং করে যেভাবে ভ্যাকসিন বোঝার কথা বলা হয়েছিল, সেইভাবে লকডাউনের বিরোধিতা করা হয়নি। কেন হয়নি? অ্যাকাউন্টের গল্প জানেন তো? এখন অ্যাকাউন্ট সবারই আছে। আলু বিক্রেতারও অ্যাকাউন্ট আছে, মাছ বিক্রেতারও অ্যাকাউন্ট আছে, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য অ্যাকাউন্ট আছে, হুজুরদেরও অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে টাকাও ঢোকে, বিভিন্ন রকম কারণে ঢোকে। আর তাই তারা নিজের সম্প্রদায়ের সর্বনাশ করে চলেছেন। মুসলমান কোরআন, এবার দেখবেন হিন্দুদের তুলসী আছে, তুলসী মঞ্চ ভাঙচুর করো, মন্দির ভাঙচুর করো, হিন্দুরা খেপে যাবে, মানে রাজনৈতিক দল খেপিয়ে দেবে আরো বেশি করে, খবর হাইলাইট করে। কে ভেতর থেকে করাচ্ছে আমরা জানতে পারবো না। ও ক্ষেত্রেও একই কেস। কোরআনে কিছু বলো, রাসূল নিয়ে দু একটা বাজে বা মন্তব্য করো, সঙ্গে রেড়ে 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 করে তেড়ে আসবে, তেড়ে আসবে মুসলমানেরা। নামে মুসলমানেরা, মানে হুজুরা তাদেরকে খেপিয়ে দেবে। বহু উদাহরণ আছে, রেড়ে করে তেড়ে আসবে। এদিকে তুলসী মঞ্চের গল্প, ওদিকে কোরআন, ওদিকে হাদিস, মসজিদ, এটাই ধর্ম। কিন্তু কোন মুসলমান তেড়ে আসবে? যারা সুদ খায়। আগে হ্যাঁ, হুজুরদেরও অ্যাকাউন্ট আছে ব্যাংকে, এবং সেগুলো ইসলামিক ব্যাংক নয়। খোঁজ নিয়ে দেখুন ইসলামিক কনসেপ্ট কোথায় গেল। হ্যাঁ, নামে একখানা করা হয়েছিল অবশ্যই। সাধারণ মুসলমানদের মধ্যে তবু একটা অংশ আছেন, সবাই নয়, খুব কম, তারা সুদ খেতে চান না, নিতে চান না। ও সংখ্যা এখন নগণ্য বললেই চলে। মুসলমান এখন সুদের ব্যবসা করছে, ভালো ইনকাম, বলেন কি? তাহলে আচ্ছা বলুন তো, কোন কোরআন অনুসারে? আপনারা তো কোরআনকে অবমাননা করলে রেগে যান, কোরআন রাসূলের বিরুদ্ধে বললে রেগে যান, কটূক্তি করলে রেগে যান। আচ্ছা বলুন তো, কোন কোরআন অনুসারে সুদখোর মুসলমান হওয়া যায়? আমি যতটা ইসলাম স্টাডি করেছি, আপনি দাড়ি না রেখেও মুসলমান হতে পারেন, আপনি টুপি না পরেও মুসলমান হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সঠিক নিয়মে গোসল না করেও মুসলমান হতে পারেন, সমস্যা নেই। পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে, সেসব বিষয়ে ছাড় আছে। কিন্তু সুদ খেয়ে আপনি মুসলমান হতে পারেন? সুদখোর মুসলমান হয়? রাসূল যে ইহুদিদের বিরুদ্ধে সাবধান করেছিলেন কোরআনে, আল বাকারা 275 বলুন, আনুষঙ্গিক আরো আছে, তার মূল কারণ ছিল ইহুদিদেরকে স্টাডি করে যা সর্বনাশ করতে পারে কোনো আইডেন্টিটির বা কোনো সম্প্রদায়ের। তো ইহুদিরা যা যা করত, মন্দ যা যা করত, প্রথম থেকে ইহুদিদের কিন্তু প্রশংসা করেছিলেন রাসূল। কিন্তু প্রথম থেকে ইহুদিদেরকে, যা উত্থানের সময় প্রথম থেকে যখন ইহুদিরা এরকম পরিস্থিতির মধ্যে ঢোকেনি, প্রশংসা করেছিলেন। তারা তো চোজেন রেস। কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে যে আচরণ ঢুকে যায়, রাসূল সেটা লক্ষ্য করে সবাইকে সতর্ক করেন যে ওরা যা যা করছে তোমরা করবে না। তো তার মধ্যে একটা কি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ? সুদ। শয়তান যারা সুদ খায় এবং সুদ নেয়, তাদের উপর শয়তানের ভর হয়। যা এই সিস্টেমকে, জায়নিক সিস্টেমের প্রাণ ভোমরা কি? ব্যাংকিং সিস্টেম। আর ব্যাংকিং সিস্টেমের প্রাণ ভোমরা কি? সুদ, ইন্টারেস্ট।
রাসূল বহু আগেই সতর্ক করে দিয়েছেন। আমরা মুসলমান, আপনারা কত হিন্দু দেখলাম আর কত মুসলমান দেখব, তাহলে কি হন? আপনাদের এরকমটাই পরিণতি, ঠিক আছে, করুন, চালিয়ে যান। হুজুরদের খপ্পরে এদিকে পড়েছেন, দিদিমণির খপ্পরে পড়েছেন, আর এদিকে সব গেরুয়ার পর হিন্দু, গেরুয়া নেতা সব, হ্যাঁ, তাদের খপ্পরে পড়েছে হিন্দু। আর মরুক, মারামারি করে মরুক। আর মজা দেখবে ওরা টপ লেভেলে ওরা কিন্তু সব এক, হিন্দু মুসলমান মোল্লা বলুন নেতা বলুন সব এক, তাদের গায়ে আঁচড়টি পর্যন্ত লাগে না। তারা মজা দেখে, তারা লড়িয়ে দিয়ে মজা দেখে। নিজেদের মধ্যে ওরা চা খায়, কফি খায়, কেউ কেউ মদ্যপানও করে, একসাথে মজা হয়। দেখ কেমন দিলাম, হ্যাঁ, পাবলিক দেখেছিস কেমন খেলো, সেগুলো মিডিয়া আপনাকে দেখাবে না। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই অধম এই সময়ে দাঁড়িয়ে একটা অসম লড়াই লড়ছে কিছু সহযোদ্ধা পাঠকের সঙ্গে এই অধম পেয়েছে। এটা অবশ্যই অধমের সৌভাগ্য, আমার সৌভাগ্য। কিছু মানুষ তো বুঝতে পারছেন, সংখ্যাটা বাড়াতে হবে আমাদের, এটাই স্বপ্ন দেখি আমি। কিন্তু এই অধম এক সময় যখন লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়, বা এক সময় লেখক হওয়ার আগেও তার যে তথাকথিত উপার্জন ছিল বা তার যে পেশাগত পরিচয় ছিল, সেই সূত্রে অনেক রাজনৈতিক নেতা, তথাকথিত অনেক বড় বড় পুলিশ প্রধান, এসপি লেভেলের, তাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠকে উপস্থিত হবার সুযোগ পেত সে একাধিক জায়গায় আগে। হ্যাঁ, সেই সার্কেলটা ছিল সেই রকমের। করোনা প্যান্ডেমিক এর আগেকার কথা বলছি আমি, সেই সময় তো লড়াইটা বদলে গেল না। তো সেই সময় এইসব এসপি লেভেলের লোকজনের সঙ্গে রাজনৈতিক নেতাদের কথোপকথন, প্ল্যানিং প্রোগ্রাম, এগুলো সব বহু কাছ থেকে, ইলেকশনের পরে কি হলো, আগে কি হবে, খুব কাছ থেকে শোনা আমার এসব। তখন আমি খুব বিশ্বস্ত ছিলাম তো, বা একজন লেখক গবেষক, ঠিক আছে। তবে একটা ওরা সম্মান দিয়েছে আমাকে। কখনো অনেক কিছু ওভারহিয়ার করেছি, কখনো সরাসরি শুনেছি, ছিলাম আর কি। তো আমি এগুলো জানি, টপ লেভেলের কিভাবে ওরা অট্টহাসি হাসে, কিভাবে মজা দেখে। এইসব জনগণ যখন নিজেদের মধ্যে মারামারি করে, খেয়ে করে, নেতারা তারা নিজেদের মধ্যে কি করে, কিরকম ব্যঙ্গ বিদ্রুপ করে, হাসাহাসি করে, অথচ আপনারা বাইরে দেখবেন তারা লড়াই করছে, বাইরে দেখবেন তারা লড়াই করছে একে অপরের বিরুদ্ধে। লড়াই মানে কি? বাইট দিচ্ছে, বাইট। ওরা সরাসরি কখনো লড়াই করে না, কখনো হাতাহাতি করে না, মারামারি করে না। মারামারি, হাতাহাতি, বোমাবাজি করে সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদেরকে ব্যবহার করা হয়, যারা মোরা, এরা বিবৃতি দেন মাইকে, টিভিতে, মিডিয়াতে বিবৃতি দেন। একের বিরুদ্ধে কাদা ছোড়েন তো আরেকজনের বিরুদ্ধে ইনি কাদা ছোড়েন, গালিগালাজ দেন, ব্যক্তিগত আক্রমণ করেন। আর এটা দেখে জনগণ, তাদের অনুসরণকারী নেতা, মুরগি জনতা, তারা ভাবে আমাদের নেতাকে এসব বলছে, তাদের গায়ে লাগে এবং তারা খেপে যায়। আর তারা পরবর্তীকালে অন্ধকারে, রাতের অন্ধকারে কোনো দামি 5 স্টার রিসোর্টে বসে, সুন্দরী নারী থাকে সেই সময় আগে, হ্যাঁ, কি বুঝবে সবাই, সুন্দরী নারী, সবাই যে সুন্দরী নারী এমন নয়, তবে মদটা তো এখন খুব কমন হয়ে গেছে, আপনারা জানেন, মদ্যপান। রিসোর্টে তারা একসঙ্গে মদ্যপান করেন, বিরোধী বলুন, শাসক বলুন, টপ, এমনকি মিডল লেভেলের নেতারাও করেন। একদম লোয়ার লেভেলে তারা আবার মুখ দেখা দেখি বন্ধ। টপ লেভেলের কথা যদি ধরা যায়, তারা এরকম একসাথে মদ্যপান করেন, লাস্যময়ী সুন্দরীদের নাচানাচি দেখেন, তারপরে পরস্পরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেন কে পরের দিন কোন বাইটটা দেবেন, কে কিভাবে খেলবেন, সোজা ব্যাটে খেলবেন না তারচা ব্যাটে খেলবেন, সব
সেখানে ওই আলোচনাও হয়ে যায়, মানে সিরিয়াস আলোচনাও হয়ে যায়, ফানও হয়ে যায়, সব হয়ে যায়। এগুলো বাস্তব, কাছ থেকে দেখা। তাই মনে রাখবেন, মুসলমান আপনি যদি নিজেকে ভাবেন, আগে ভাববেন যে কোরআনের যে মূল জায়গাগুলো, বাইরের ব্যাপার নয়, বাইরের ব্যাপার নয়, টিকিদারি নয়, টিকি তো হিন্দুদের, ওসব নয়, ওসবে কিছু যায় আসে না, ওটা তো বাহ্যিক পরিচয়, বরং বৈসাদৃশ্য তৈরি করে, হানাহানির মহল তৈরি করে। আসল পরিচয় ভেতরে ভেতরে, মাথায় মাথায়, উইজডম, প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি, ওটাই আসল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা উদাহরণ দিলাম, সুদ। কজন মুসলমান আছেন বুকে হাত দিয়ে বলুন আমি সুদ খাই না? পাবেন না। এখন বর্তমানে দাঁড়িয়ে ওই খুব তথাকথিত যারা ম্যাট্রিক্সের বাইরে একদম খেটে খাওয়া মুসলমান হয়তো আছেন, যাদের এখনো হয়তো কেউ অ্যাকাউন্ট করেননি, এরকম সিচুয়েশন অত্যন্ত কম, সবারই অ্যাকাউন্ট হয়ে গেছে লক্ষ্মীন ভান্ডারের লীলায়। তো যাই হোক, নেই, তাহলে কোথায় মুসলমান থাকলে আপনি? ওটাই আসল জায়গা, আর্থসামাজিক জায়গা। আর হিন্দুদের কথা আর কি বলবো। আর একটা কথা মনে রাখবেন, কালো জিরা হিন্দু মুসলমানরা খেলেও ব্যবহার করলে উপকার হয়, হিন্দুরা ব্যবহার করলে উপকার হয়। তাই ওরা যখন ভ্যাকসিনটা গুঁজে দেয়, ওদের কাছে কিন্তু হিন্দু মুসলমান ভেদ নেই, সবাই মানুষ, সবার শরীরেই ভ্যাকসিন গুঁজে দেয়, কারণ আমরা সবাই ইউজলেস ইটার্স। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এত লোকের দরকার নেই, গায়ে গতরে খাটার লোকের তো আর দরকারই কমে যাবে আস্তে আস্তে আমাদের কাছে, বিশেষ করে মানে মেকানাইজ ইন্ডাস্ট্রিগুলোতে। তো এরকম লোকের তো দরকার নেই ওদের। যে সাধারণ লোকজন বেশি বেশি সংখ্যায় বাড়লে এসব মানুষ ইউজলেস ইটার্স, তারা বিক্ষোভ করবে, বিদ্রোহ করবে। তাই তাদের ঘটিবাটি যা আছে তুলে নাও, কিভাবে অসুস্থ করে তুলে নাও, তারপর নিজেরাই সাফ হয়ে যাবে। কারো হার্ট অ্যাটাক, কারো ব্রেন স্ট্রোক, কারো কেউ শয্যাশায়ী, কেউ আত্মহত্যা করবে, এসব হতে থাকবে, শেষ করে দাও। তাহলে ওরা ভ্যাকসিন গোজার সময়, ওষুধ খাওয়ানোর সময় হিন্দু মুসলমান দেখছে না, দেখছে এটা হিন্দুদের জন্য এই ভ্যাকসিনটা, ওটা মুসলমানের জন্য এই ভ্যাকসিনটা, ওরা দেখছে? দেখছে না। কিন্তু কখন, কোন সময়? সর্বনাশের সময় ওরা দেখছে না, আপনারা চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছেন। ওই সময় আপনাদের প্রশ্ন আসছে না যে ভ্যাকসিনটা কি আমরা নেব, ওটা হিন্দুদের কিনা, ওটা মুসলমানের কিনা, তখন আপনাদের প্রশ্ন আসছে না। কেউ দিদিকে চোখ বন্ধ করে, দিদিকে বিশ্বাস করে নিয়ে নিচ্ছেন, কেউ দাদা মানে মোদিকে বিশ্বাস করে নিয়ে নিচ্ছেন। ওই যে রাজনৈতিক দল আপনাদের, আবার কেউ কেউ যারা বড় প্যানিকবাজি, বিজ্ঞানবাজি বোঝেন আর কি, বিজ্ঞান মনস্কতা নয়, এটাকে বিজ্ঞানবাজি বলে, তারাও নিয়ে নিচ্ছেন বেশি। তাদের কথা বলছি না, তারা আছেন ভদ্রলোক শ্রেণীর। তার বাইরে একটা উল্লেখযোগ্য অংশ আছেন যারা ওই দিদিকে দেখে না নিচ্ছেন, দিদি বলেছে ভালো জিনিস, মোদি বলেছে ভালো জিনিস, এভাবেও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভৌ ভৌ গুঁজছেন। তো তারা তো হিন্দু মুসলমান ভাগ করছে না, কিন্তু কালোজিরাটা মুসলমানের হয়ে গেল আর তুলসীটা হিন্দুর হয়ে গেল, কিভাবে রে ভাই? আমার বহু মুসলমান সহযোদ্ধা আছেন, পাঠক আছেন, যারা কালোজিরা ছাড়া যারা তুলসী ব্যবহার করেন, খোঁজ নেন তুলসী গাছ কোথায় মানে বাড়িতে আছে, তারা বলেন এই অধম কালোজিরা ব্যবহার করে, সর্ষের তেলে কালোজিরা ব্যবহার করে, কালোজিরা রসুন ব্যবহার করে। তো কি হলো তাতে? তাহলে কালোজিরাটা কি হিন্দুর নয়, ওটা শুধু মুসলমানের? গভীরে যান, কিভাবে বলবর্ধক গুলো ব্যাপারগুলোকে, যেটা বল সেগুলোকে সিম্বল বানিয়ে আমাদেরকে দুর্বল বানানো হচ্ছে, দুর্বল করা হচ্ছে, বলকে সিম্বল বানিয়ে দুর্বল করা হচ্ছে আমাদের। সতর্ক থাকুন, সামনে নির্বাচন, এরকম তোল্লা মেরে গোল্লায় পাঠানোর ছক আরো বাড়বে। আমি বারবার বলছি,
মুসলমানরা যে দিদিকে পরিত্রাতা বলে মনে করছেন, তিনি কিন্তু আদৌ তা নন। একই মুদ্রা নতুন বিশ্ব ব্যবস্থার হয়ে তারা কাজ করছেন। কোন ক্ষেত্রে কোন বলটা খেলতে হবে, কিভাবে খেলতে হবে তারা জানেন, আর সেভাবেই তারা খেলাধুলা করছেন। সতর্ক থাকুন। আমি জানি আমার এই বক্তব্য সবার পছন্দ হবে না, সবার কাছে পৌঁছবেও না, কিন্তু যে কজনের কাছে পৌঁছবে তারা যদি একটু ভাবেন, তারা অন্তত আগামীতে এসব দলের ফাঁদে পা দিয়ে নিজের পরিবারের এবং নিজের বিপদ ডেকে আনা থেকে বাঁচবেন এবং স্বাস্থ্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। এটা গেল মহেশতলা। এবারে আসছি, করোনা বাংলাদেশেও বেড়ে গেছে। আমি যেমন বলেছিলাম, দেখে নেবেন খবরে, বাংলাদেশে আবার নাকি নতুন করে ওইসব ডোজ দেওয়ার কথা বলা হচ্ছে। ওখানে তো অনেকেই 4 নম্বর ডোজ নিয়েছেন, অনেকে আবার নেননি, 3 নম্বর অনেকে নেননি। তো যাই হোক, এসব ডোজ দেওয়ার পরিকল্পনা বাংলাদেশে হচ্ছে এবং সেখানে অলরেডি জানানো হয়েছে বাংলাদেশের লোক, যার মানে মন্ত্রী বা সরকার জানিয়েছেন যে ভারতে যেন আর প্রয়োজন ছাড়া যেন না যাওয়া হয়, নিষেধ করা হচ্ছে। কাদের জন্য? আদানি আম্বানি এরা বাংলাদেশ তো প্রাইভেট প্লেনে যান আর কি। সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করার, আবার কিন্তু বর্ডারটা খুলে গেলে একটু আলুটা পেঁয়াজটা, এখন তো বড় বড় ইম্পোর্টার এক্সপোর্টার হয়ে গেছে, সাধারণ মানুষ আর সাধারণ মধ্যবিত্তরা আর ব্যবসাই করতে পারে না বর্ডারে, সেটা আমি নিজে দেখে এসছি। তো যতটুকু করতে পারছে, আবার বর্ডারটা যদি বন্ধ করে দেওয়া যায় সব ঝামেলা টামেলা করে, তাহলে শুধু ওই বড় বড় লেভেলে কার্গো করে, কার্গো শিপ, কার্গো ট্রেন, কার্গো প্লেন, এসব করে বড় বড় সব আদানি আম্বানি বা তার নিচের লেভেলের ব্যবসায়ীরা ব্যবসাটা করতে পারবেন। সাধারণ ছোটোখাটো এক্সপোর্টার ইম্পোর্টার তারা শেষ হয়ে যাবে। এরকম ভাবে বহু শেষ হয়ে গেছে লকডাউনের সময়, সে তথ্য আপনারা জানেন বা আমিও জানি। এদিকে আমাদের দেশে কি হচ্ছে, এত ভয় দেখিয়েও কিন্তু মানুষ আর ভয় পাচ্ছে না। বেশ কয়েকজন সেলিব্রিটি করোনা হয়েও গেছে ইতিমধ্যে, আপনারাও সেটা জানেন। নতুন কি খবর আমরা দেখতে পেলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আরটিপিসিআর টেস্ট করতে হবে মন্ত্রীদের, এরকম খবর আমরা দেখেছি। ভাবুন, আবার আরটিপিসিআর টেস্টের গল্প। অর্থাৎ মিডিয়াকে দিয়ে ভয় পাওয়ানোর সব রকম চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও গ্রাউন্ড লেভেলে মাস্ক পরার সংখ্যা তেমন বাড়ছে না। আমি নিজে, আপনারাও জানেন যে পথে ঘাটে মানুষ কিন্তু মাস্ক, আগের বারে যখন করোনার প্যানিক, বিগত কয়েকবারে যখন হয়েছিল লকডাউনের সময়, দুবার করে লকডাউন হয়েছিল আপনারা জানেন, তখন যেভাবে মানুষ মাস্ক পরছিল, এখন কিন্তু সংখ্যা নগণ্য, এখনো নগণ্য, বলা ধর্তব্যের মধ্যে নয়। অর্থাৎ প্যানিকবাজিতে কাজ হচ্ছে না। তখন আবার কি হলো, লেভেল হাই করছে কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলে মন্ত্রীদেরকে আরটিপিসিআর টেস্ট করতে হবে। কত বড় দালাল এরা হিন্দু ফার্মা কোম্পানির দালাল, জায়রী শক্তির দালাল। প্যান্ডেমিক ট্রিটি থেকে ট্রাম্প বেরিয়ে এসছে জনগণের সাপোর্টে, জনগণের চেতনা জেগেছে আমেরিকায়। আমি বারবার করে বলেছিলাম যেটা ঘটবে, সব ক্ষেত্রে না হয় অনেক ক্ষেত্রে সেটা সফল হয়েছে। ভ্যাকসিন নীতি থেকে শুরু করে আমি বারবার বলেছি। রবার্ট এফ কেনেডিকে হেলথ সেক্রেটারি করা হয়েছে, তিনি যথেষ্ট কাজ করছেন যতটা সম্ভব ওই গদিতে থেকে। আর আমাদের দেশে কি হলো, নরেন্দ্র মোদী মহাশয় বললেন প্যান্ডেমিক ট্রিটিকে তিনি সই করে দিয়ে চলে এলেন, সমর্থন করলেন। তো স্বাভাবিকভাবেই তিনি মন্ত্রীদের আরটিপিসিআর টেস্ট করার কথা বলবেনই। অর্থাৎ করোনাকে কিন্তু আবার ওরা চেষ্টা করে যাচ্ছে প্যানিকবাজি করার। আমরা ভয় পাচ্ছি না, আমরা পাবো না, একদম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এজেন্ডা আছে ওদের একটা। নইলে মানুষ, পাবলিক ভয় পাচ্ছে না, তা সত্ত্বেও এই এখন 7,000 ছাড়িয়ে গেছে, 8,000 ছুঁই দেখতে পাবেন। এই সংখ্যাটা ওরা কিন্তু বাড়িয়ে চলেছে, তাই সতর্ক থাকুন। এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক গন্ডগোল আছে, দেখতেই পাচ্ছেন, জাতীয় কিস্তি মারে, ইন্ডিয়াকে গালাগাল দেয়। এইসব বাংলাদেশি এরকম বহুকে আমি প্রোফাইল দেখার পরে, পোস্ট দেখার পরে আনফ্রেন্ড করে দিয়েছি। দরকার নেই এরকম লোকজন এতদিন পরেও।
একই কেস তথাকথিত হিন্দুত্ববাদীদেরকেও আমি বেছে বেছে মোটামুটিভাবে বিদায় জানিয়ে দিয়েছি। এতদিনেও যদি চৈতন্য না হয়, সময় নষ্ট হয়, আর কিছু না। ফিড ভর্তি হয়ে যায় আবর্জনায়। অবশ্য আবর্জনা বলবো না, এটাও মহাকালের একটা প্রক্রিয়া, আমরা বুঝতে পারি এ পর্যন্ত। তো এইবার কি হবে দেখুন, কত মতভেদ, জল নিয়ে, নদী নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, ওদিকে পাকিস্তানের সিন্ধু চুক্তি, কত রকমের গন্ডগোল, কিন্তু করোনা নিয়ে কোনো মতভেদ নেই। করোনাটা একেবারে বিপজ্জনক, একেবারে আর্টিফিশিয়াল টেস্টটা করতে হবে। তাই দেখুন, ওইদিকে ইউনূস, এদিকে মোদি, বিভিন্ন রকমের দেখবেন গন্ডগোল, বিভিন্ন রকমের খবর টবর হয়, ভারত এই করছে, ভারত সেই করছে, ভারত তমুক করছে, ভারত হচ্ছে অমুক, সর্বনাশ করছে বাংলাদেশের। তো করোনাটা নিয়ে কিন্তু দারুণ, ওটা ভারতের সঙ্গে বাংলাদেশ একমত। তাহলে ওটা হলো সোশিও ইকোনমিক ভাইরাস, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কায়েম করবার জন্য একটা ভাইরাস, মিডিয়া ভাইরাস, বারবার করে আমরা বলেছি, পাকিস্তানেও তাই। তাই সতর্ক থাকুন। আগামীতে যেহেতু ভারত প্যান্ডেমিক টিটি সই করে ফেলেছে, তাই বিভিন্ন রকম কায়দায় কিন্তু প্যান্ডেমিক আমাদের দেশে, মানে প্যান্ডেমিক আনা হবেই। সেটা ভাতা বন্ধ করার ভয় দেখিয়ে হোক, জীবিকার উপরে চাপ দিয়ে হোক। এখন তো সব প্রাইভেট কোম্পানি, সবাই চাকরি বাকরি করছেন, করবে না, সবাই হয় ওলার আন্ডারে চলে গেছেন, নয় উবেরের আন্ডারে চলে গেছেন, নয় কোনো সংগঠনের আন্ডারে চলে গেছেন, নয় দলের আন্ডারে চলে গেছেন, নয় কর্পোরেটের আন্ডারে চলে গেছেন। তো তাদেরকে কিন্তু জীবিকার ভয় দেখিয়ে এবারে চাপ দেওয়া হবে, অর্থনীতিকে টানাটানি করা হবে। সতর্ক থাকুন। এ ধরনের পরিস্থিতিতে অধমের সঙ্গে নিঃসংকোচে যোগাযোগ করবেন। তবে একটাই শর্ত, আপনি যেন আপনার প্রোফাইলে না দেখি আপনি কোনো রাজনৈতিক দলের ধামাবাজি করছেন, ধামাধরা করছেন। করলে আমার কাছ থেকে বা আমার সহযোদ্ধাদেরও বলবো, এ ধরনের ব্যক্তিকে এতদিন পরে, প্রথম দিকে একটা কথা ছিল, 5 বছর পরেও, 6 বছর পরেও যারা যদি না বোঝেন, তাহলে তাদেরকে আমরা এই ধরনের কোনো সহযোগিতা করব না। আমি তো করব না, এটুকু বলে দিলাম। সে যে দলই হোক, এনি পলিটিক্যাল পার্টি, ধামাধরা পোস্ট যদি দেখি, পোস্ট আপনি করতে পারেন কোনো একটা রাজনৈতিক দলের প্রতি, আপনার কোনো একটা বিষয়ে, ইস্যুতে আপনার সমর্থন থাকতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ধামাধরা পোস্টকে আমি চিনতে পারি, কোনটা ধামাধরা পোস্ট আর কোনটা যুক্তিসঙ্গত পোস্ট, সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে। সতর্ক থাকুন। তাই মানুষ ভয় না পেলেও কিন্তু ওরা করোনাবাজি করে যাচ্ছে, তাই পেছনের উদ্দেশ্য আছে, সেটাই আমি বারবার করে বললাম। আর দেখুন, সরকারি চাকরি বাকরির কোনো গল্প নেই, চাকরি বাকরি নিয়োগের কোনো গল্প নেই। 2012 সালে রেলের গ্রুপ ডির একটা প্যানেলকে পুনর্মূল্যায়নের কথা এসেছে। ভাবুন, রেলেও শুরু হয়ে গেল। এমনিতে তো রেলের পরীক্ষাগুলো আর হচ্ছে না, তারপরে রেলের, কেন্দ্রীয় সরকারের যে রেল, সেটা নাকি 2012 সালের নাকি এরকম 2জন মামলাকারী পাওয়া গেছে, কি বিশ্বাস নাকি ত্রিদীপ বিশ্বাস নাকি, এসব মামলা যে প্ল্যানফুলি করানো হচ্ছে বহু আগেই বলেছে, তারা নাকি বলেছে তাদের নাকি ওএমআর শিট দেখেছেন, মানে আরটিআই করে নাকি পেয়েছে। তারপরে নাকি দেখা যাচ্ছে যে ভুল উত্তর দিয়েও নাকি নাম্বার দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদেরকে। তো ভুল উত্তর দিলে তো নাম্বার দেওয়ার কথা নয়, তাই তো? তো এইটাকে ইস্যু করে তারা মামলাবাজি করছেন, এবং সেই কারণে আদালত নির্দেশ দিয়েছে 2012 সালের গ্রুপ ডি। ভাবুন, 2012 কতকার, কবেকার গল্প, হ্যাঁ? সেখানে নাকি পুনর্মূল্যায়ন করতে হবে নিয়োগের। ভাবুন, উদ্দেশ্য কি বলে দিতে হবে? বলে দিতে হবে না, বোঝা যাচ্ছে। তাহলে এগুলোতে কিছু নেই। আর ওইগুলো দিয়ে মহেশতলা, তারপরে অমুক, তার আগে ছিল বসিরহাট, এইগুলো দিয়ে হিন্দু মুসলমানের কাজিয়াটা বজায় রেখে মারামারি করে মরুক, হানাহানি করে মরুক, সরকারের লক্ষ্মীর ভান্ডার বেঁচে যাবে, স্বাভাবিক, লক্ষ্মীর ভান্ডার বেঁচে যাবে, অমুক বেঁচে যাবে, তমুক বেঁচে যাবে, মরুক এরা, আর আমরা একসঙ্গে রিসোর্টে বসে মস্তি করব। এটাই হলো বাস্তব চিত্র। এবারে আসছি স্মার্ট মিটার। আজকের আলোচনা, আগেকার আসলে মার্জনা করবেন, আমি তো কোনো স্ক্রিপ্ট করে নিয়ে বসে এই পয়েন্টে বলবো করে লিখে নোট করে আমি কোনো লাইভ করি না, তার ফলেই দীর্ঘ হয়ে যায়। যারা ইচ্ছে হবে শুনবেন,
না হলে শুনবেন না, আপনাদের ব্যাপার। স্মার্ট মিটার আমরা দেখতে পেলাম, অবশেষে আমাদের বিদ্যুৎ মন্ত্রীও জানিয়ে দিলেন, মাননীয় জানিয়ে দিয়েছিলেন যে স্মার্ট মিটার রেসিডেন্সিয়াল ক্ষেত্রে আর কি বন্ধ করা হলো, আমি বলবো স্থগিত করা হলো। ওটা কি আনন্দ পাওয়ার কিছু নেই, আগামীতে আবার আসবে, সামনে ইলেকশন আছে, স্থগিত করা হলো। সেখানে কি বলা হচ্ছে, মন্ত্রী কি বলেছেন বা শাসক দলের লোকজন কি বলেছেন? তারা বলছেন, একদিন পরে তাদের চৈতন্য হয়েছে কি, এটা আমরা বহু আগেই বলেছিলাম। তারা বলছেন কেন্দ্রীয় সরকার একটা আইন করে স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করেছেন। হ্যাঁ, আমরা এটা বলেছিলাম, কিন্তু মনে রাখতে হবে বিদ্যুৎটা কিন্তু কনকারেন্ট লিস্টে আছে, যুগ্ম তালিকায় আছে, শুধু ইউনিয়ন লিস্টে নয়, মানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের একটি একচ্ছত্র আধিপত্য এমন নয়, ওটা কনকারেন্ট লিস্টে আছে। তাই কেন্দ্রীয় সরকার একতরফা বাধ্যতামূলক করলে ওটা বাধ্যতামূলক হয় না, সেটা বেআইনি হয়। সেটা আমি আমাদের যে অ্যাপ্লিকেশন সেখানে উল্লেখ করেছি, যারা সেটা জমা দিয়েছেন আমি ফরম্যাট রেডি করে দিয়েছি, বারবার ফেসবুকে দিয়েছি, কিছুদিন আগেও একজনকে দিলাম, সেটা উল্লেখ আছে। তাই এটা কখনো বাধ্যতামূলক হতে পারে না। অফিসিয়ালি রাজ্য সেখানে সায় দেয়নি, অফিসিয়ালি দেয়নি, কিন্তু দিয়েছিল। কায়দাটা কি দেখুন, আরে বাবা, পয়সা করি কামানোর লোক কার নেই বলুন দেখি, ব্যতিক্রম কিছু মানুষ বাদ দিয়ে। এখন তাদের মনে হলো বাধ্যতামূলক নয়, এখন তাদের মনে হলো রাজ্যের একটা কিছু বলার আছে। আগে তো বলেননি, এত কয়েক হাজার বাড়িতে লাগানো হয়ে গেছে, এখন বলছেন নাকি পুরনো মিটার ফিরিয়ে দেবেন। যাই হোক, মন্ত্রী বলেছেন যখন, আপনারা কিন্তু যারা স্মার্ট মিটার লাগিয়ে পস্তাচ্ছেন বা বদলাতে চাইছেন, তারা কিন্তু এই সুযোগে তাড়াতাড়ি তদবির শুরু করুন, গরম থাকতে থাকতে, নইলে কিন্তু পরে আবার সমস্যা হয়ে যাবে। উনি বলেছেন ও তো 5-6 হাজার বাড়িতে নাকি, সংখ্যাটা আরো বেশি আমার যা মনে হয়, যাই হোক, বাড়িতে নাকি লাগানো হয়েছে, সেগুলো তিনি পুরনো মিটারে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন। মানে আগের মতো 3 মাস অন্তর যেমন করে মানে বিল আসতো, 3 মাসের বিল, সেভাবেই আপনারা আগের যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের যে নিয়ম ছিল আর কি, সেভাবেই আগের মতো করেই মানুষ সেটাকে ব্যবহার করতে পারবে, এটা তিনি বলেছেন, অন রেকর্ড বলেছেন, মিডিয়াতে বলেছেন। তা এখন প্রশ্ন হচ্ছে, আগে কেন বললেন না? শুধু কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে এটা বাধ্যতামূলক করতে পারে না, রাজ্য সরকারের একটা ভূমিকা আছে, কারণ এটা কনকারেন্ট লিস্টের বিষয়। তা কেন বলেননি? ওই যে আন্ডারস্ট্যান্ডিং, দেখি জনতা কি বলে, যদি জনতা মেনে নেয় অসুবিধে কি, ভালো কামানো যাবে, সামনে ইলেকশন আসছে, ইলেকশন খাতে ভালো টাকা পয়সাটা, হ্যাঁ, বোতল টোতল থাক যেখানে করে বা কার কোথায় যায়, ভালো ইনকাম করে নেওয়া যাবে আর কি। ওই জন্য তারা চুপচাপ ছিল। যেই মাত্র মানুষ খেপলো, আমরাও প্রথম থেকে মনে করো, দেখুন যারা আমার প্রোফাইলে নিয়মিতভাবে আছেন, আমরা একদম প্রথম থেকে সরব হয়েছিলাম, তখনও লাগানোই শুরু হয়নি আমাদের রাজ্যে, কথা বলছে। তারপরে কি হলো, অনেক যখন লাগিয়ে মানে স্মার্ট মিটার লাগানোর পরে বিল আসা শুরু করলো, বাড়াবাড়ি রকমের বিল। এটা 1 মাসের যেটা 3 মাসে আসে সেটা 1 মাসে আসছে, তখন মানুষ খেপে গেল। তাই এক ধরনের কিন্তু বিক্ষোভ তৈরি হলো। এই বিক্ষোভটা হওয়া সহজ ছিল, আমি আগের ভিডিওতে বলেছি। কেন বলুন তো, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। ভ্যাকসিনটা পবিত্র তো, বোঝা মুশকিল। তাই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হলেও তারা স্বাভাবিক বলেই মেনে নেয়, এখনো নিচ্ছে অনেকেই, এখনো নিচ্ছে। কিন্তু টাকাটা তো চোখে দেখা যায়। ওই যে বললাম, চালাক আর মানে ক্লেভার এবং ইন্টেলিজেন্টের ফারাকটা কোথায়, আমি আগের ভিডিওতে বলেছি। টাকাটা সহজেই চোখে দেখা যায়, যে কত বিল আসছে। তো তাই ওটার প্রতিবাদটাও সহজ, যে এত বিল আমার 1 মাসে আসতো, 3 মাসে আমার এত বিল আসতো, 1 মাসেই হচ্ছে এরকম কেন? তো এই কারণেই প্রতিবাদ হচ্ছে। মানুষ তো টাকাটা ভালো চেনে, আমরা টাকাটা ভালো চিনি, বাকি কিছু চিনি না। বাকি ভেতরে বাস দিয়ে দিক, ভেতরে ফ্রিতে পাচ্ছি তো, টাকা লাগছে না, টাকাটা লাগছে না, ফ্রিতে পাচ্ছেন ভ্যাকসিন, নিয়ে নিন, বুঝে নিন। তারপরে এই হলো আমাদের জনতা। আর এই জনতা যদি এরকম হয়, তাহলে এরকমই তো নেতা হবে।
নেতা তো আর আকাশ থেকে পড়বে না। দ্য লিডার্স ডোন্ট ড্রপ ফ্রম দ্য স্কাই, ডু দে? নো। তাই টাকাটা চেনে, তাই সহজ হলো, বিক্ষোভ হলো। কেন? এইবার সরকার দেখতে পারলো আবার সামনে ভোট আসছে, বাপ রে, তাহলে তো মহা মুশকিল, আপাতত তো থামাই, তাই থামিয়ে দেওয়া হলো। তাই আনন্দ করার কিছু নেই, এটা কিন্তু পলিসি, স্মার্ট মিটার কিন্তু পলিসি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পলিসি। আপাতত ভাবে স্থগিত হলেও আগামীতে আবার কিন্তু চাপ দেওয়া হবে, সে যে দলই থাকুক না কেন। আর আবার দেখুন কি কেন্দ্র কি নেতা, বিজেপি নেতা রয়েছেন, বিরোধী নেতা কি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও খুব দারুণভাবে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন কি এই ক্ষেত্রে বেশ বাধ্যতামূলক নয়, এটা উনি বললেন, কনসেন্ট দিতে হবে বলেছেন, এইভাবে কনসেন্ট না নিয়ে কেন লাগানো হচ্ছে অমুক তমুক ইত্যাদি বলা হয়েছে। তিনি কিন্তু একবারও বললেন না যে এটা কেন্দ্রীয় আইন, কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করেছে, কেন্দ্রে কে আছে, তার দল বিজেপি আছে। দেখুন খেলাগুলো দেখুন, এগুলো সব জনতাকে ওই দলের লোকজন ভাববে হ্যাঁ বিরোধিতা করেছে, ব্যাস হয়ে গেল। কিন্তু আসল খেলাটা কি? তার দল কেন্দ্রে আছে, সেই দল বানিয়েছে, বাধ্যতামূলক করেছে, রাজ্যকে না জানিয়ে বা রাজ্যের সঙ্গে কনসাল্ট না করে একতরফা বাধ্যতামূলক করেছে, বা রাজ্য করলেও জানলেও তারা প্রতিবাদ করেনি, মেনে নিয়েছে আর কি। জনগণ খেপলো বলে এখন মাননীয়া বললেন যে আপাতত স্থগিত। জনগণ না খেপলে কি হতো? চলতো, চলতো তো, কোনো সন্দেহ নেই, চলতোই। তাহলে এবার প্রশ্ন করুন, বিজেপির যে 17খানা রাজ্যে এনডিএ বলুন বিজেপি বলুন যে ক্ষমতায় আছে, সেখানে তো কেন্দ্র এক রাজ্যও এক, একই দল, সেখানে কি হবে? সেখানকার সাধারণ মানুষ কি করবে? তারা কোথায় যাবে? তারা স্মার্ট মিটারের প্রতিবাদ করলে রাজ্য সরকার সেটা মানবে? কেন্দ্রেও এক দল, রাজ্যেও এক দল, একই একই জোট, এনডিএ বলুন আর বিজেপি বলুন। এই ধরুন উত্তরপ্রদেশ, সেখানে সাধারণ মানুষ কি করবে যদি স্মার্ট মিটার লাগানো হয়? কার দোষ দেবে? কোন দলকে দোষ দেবে? দুটো দলই তো এক, কেন্দ্র রাজ্য। আপনাদের একটা খবর দিয়ে দিই, লিঙ্ক দিয়ে দেবো, পড়লে শিউরে উঠবেন। বিহারের ঘটনা। বিহারে কোন দল আছে? এনডিএ, জানেন নিশ্চয়ই। এনডিএ কাদের? এনডিএ দলে এনডিএ জোটের নেতা কে? অবশ্যই বিজেপি। সেখানে ভাগলপুরের ডিএম তিনি ঘোষণা করেছেন, খবরের লিঙ্ক দিয়ে দেবো, আর যদি কেউ হোয়াটসঅ্যাপে চান তাও দিয়ে দিতে পারি, তবে আমি এটা ইউটিউবের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। কি বলছেন ভাগলপুরের ডিএম? তিনি বলছেন যে যারা স্মার্ট মিটার নিতে চাইছে না তাদের ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিতে হবে, ডিসকানেক্ট করে দাও। ভাবতে পারেন, ইলেকট্রিসিটি একটা জরুরি পরিষেবা, বিলাসিতা নয়, ইটস নট আ লাক্সারি, একটা এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে বিদ্যুৎ। সেটাকে ডিএম বলছেন স্মার্ট মিটার না নিলে লাইন কেটে দাও। কি দুঃসাহস! দুঃসাহস কখন হয়? যখন রাজ্য সরকার কেন্দ্র সরকার একযোগে কাজ করে, দুঃসাহসটা বাড়ে, যখন পুরো বিরোধিতা না থাকে। তাই গণতন্ত্রের বিরোধী দল যদি সত্যিকারের বিরোধী দল হয়, তার একটা কিন্তু ভূমিকা আছে। হাইজ্যাক্ট হওয়া, ম্যানেজ হওয়া বিরোধী তো দেখতেই পাচ্ছেন কোথায়। হ্যাঁ জানি হিরালাল, ডেঙ্গু নিয়েও বলবো, আমি সতর্ক থাকতে বলবো, বলেছি, বারবার করে বলছি। ডেঙ্গু মানে এসব শুরু হওয়ার কত আগে, বহু আগেই, আমি 3 বছর আগেই, 3-4 বছর আগে এসব আমি বলেছি যে এরকম হবে। তাহলে 17টি রাজ্যে যে সাধারণ মানুষ আছেন, সেখানে তো রেসিডেন্সিয়াল ক্ষেত্রেও লাগানো হচ্ছে স্মার্ট মিটার, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, কেউ বাদ নয়। আমাদের রাজ্যে না হয় গভর্নমেন্ট বিল্ডিং গুলো, গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল এগুলো হলো, রেসিডেন্সিয়াল গুলো নাকি আপাতত নিস্তার পেল।
কিন্তু যেসব রাজ্যে একই দল ক্ষমতায় আছে সেখানে কি হবে? সেখানকার সাধারণ মানুষের প্রতিবাদ কারা শুনবে? তাহলে প্রতিবাদ কতটা জোরদার হতে হবে, সেই ঐক্য সেখানে গঠন করার মতো সেখানে কোনো সাংগঠনিক শক্তি দরকার আছে বলে আমি মনে করি। খুব ভয়ঙ্কর অবস্থা। স্মার্ট মিটার কাদের স্বার্থে সেটা এতদিনে নিশ্চয়ই পরিষ্কার বুঝে গেছেন। এগুলো সবই প্রাইভেটাইজেশনের স্বার্থে। আপাতভাবে সরকারি মোড়কে থাকলেও বিদ্যুৎ সবকিছুই ব্যক্তিগত অধিকারে মানে ব্যক্তি মালিকানার অধীনে চলে গেছে, ভেতরে ভেতরে চলে গেছে, মৌসই হয়ে গেছে, প্রকাশ্যে যথাসময়ে আসবে। তাই জনগণের পকেট যতটা কাটা যায়, যতটা নিঃস্ব করা যায়, ইউজলেস ইটার্সদেরকে পথে বসানো যায়, অন্ধকারে ঠেলে দেওয়া যায়, তার একটা প্রস্তুতি এবং টোটাল কন্ট্রোলের প্রস্তুতি। আপনি কোন সময়ে কত বিদ্যুৎ ব্যবহার করছেন সবটা ওখানে রেকর্ড হয়ে যাবে। সেইভাবে আপনাকে টাইট দেওয়া হবে, সেইভাবে আপনার ট্যারিফ প্ল্যান হবে। এই উদ্দেশ্যে স্মার্ট মিটার। যাই হোক, আপাতভাবে তো এই রাজ্য নিস্তার পেল জনগণের বিক্ষোভ। জনগণের যারা বিক্ষোভ করেছেন, আমার সহযোদ্ধা পাঠক, অনলাইনে অফলাইনে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। এই জয় আমাদের সবার জয়। এখান থেকে আরো একটা প্রমাণ কিন্তু আমরা পেলাম, যদি জোরদার প্রতিবাদ হয় জনগণের পক্ষ থেকে, সবার দরকার নেই, জনগণের যদি 5% প্রতিবাদ করে, 10% প্রতিবাদ করে, সেটাও অনেক। দলের টনক, শাসকের টনক নড়ানোর পক্ষে যথেষ্ট। কিন্তু করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এরকমের প্রতিবাদ দেখতে পাইনি, কারণ সেখানে টাকার ব্যাপারটা, ওই যে ফ্রিতে দেওয়া হয়, আর টাকার ব্যাপারটা সহজে চোখে পড়ে না। মানুষ তো টাকা চেনে, তাই পারিনি। তাই এখানে চেতনার উন্মেষ ঠিকঠাক না ঘটলে, ফার্মা কোম্পানির উদ্দেশ্য এই ব্যাপারটা না বুঝলে, এটা বোঝা অনেক কঠিন। এই ধরনের প্রতিবাদ আমরা আশা করতে পারি না, এই মুহূর্তে তো নয়। তাই স্মার্ট মিটারের ক্ষেত্রে যে প্রতিবাদটা স্বাভাবিক, দৃশ্যমান, অর্থটা দেখা যাচ্ছে, টাকাটা দেখা যাচ্ছে, বিলটা দেখা যাচ্ছে। তো সেই একই রকমের প্রতিবাদ যদি আমরা আশা করি ফার্মা কোম্পানির বিরুদ্ধে, বা এই করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে, বা লকডাউনের বিরুদ্ধে, বা এই যে আগামীতে ডেঙ্গু ভ্যাকসিন আসছে তার বিরুদ্ধে হবে, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করছি। উই আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। তাই এরকম বড় প্রতিবাদের প্রত্যাশা জনগণের কাছ থেকে না করে, আমরা আমাদের সার্কেলে, আমাদের বৃত্তের বাইরে গিয়ে অনলাইনে অফলাইনে যতটা কাজ করতে পারি আগামী কয়েক মাসের মধ্যে, কারণ ডেঙ্গু ভ্যাকসিন সামনের বছরই আসছে, বেশি সময় নেই আর, তবেই কিন্তু আমরা টিকতে পারবো। নইলে কিন্তু সংখ্যা যত আমাদের কম থাকবে তত জোর করতে পারবে ওরা। এক্ষেত্রে সংখ্যা বাড়ানোটা অত্যন্ত জরুরি। আপনারা ইতিমধ্যেই জানেন যে ঘরে ঘরে ডেঙ্গু ভ্যাকসিনের প্রচার, মানে ভ্যাকসিন নয়, ডেঙ্গুর প্রচার, সচেতনতার প্রচার শুরু হয়ে গেছে। আমাদের দেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ আত্মহত্যা করে, কম বেশি। 2022 সালেই 1,70,000-এর বেশি মানুষ আত্মহত্যা করেছে, অনেক বেশি। কই, কেন? জীবিকার অভাব, হতাশা, উল্লেখযোগ্য সংখ্যক ওটাই, চাকরি চলে যাওয়া। ওই তা নিয়ে তো সরকারের হেলদোল নেই, যে না, চাকরি না পাওয়ার কারণে হতাশায় এত যুবক যুবতী আত্মহত্যা করছে, তাদের জন্য তো সরকারের মাথা ব্যথা নেই। অথচ ডেঙ্গুতে 2-1 মানুষ নাকি মারা যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব নেওয়া হচ্ছে কেন? প্রশ্ন করবেন না? ওরা যদি মানুষের প্রাণই বাঁচাতে চাইতো, ওরা যদি চাইতো নাগরিকের প্রাণ বাঁচুক, নাগরিক সুস্থভাবে বেঁচে থাক, তাহলে জীবন জীবিকাকে নিশ্চিত করতে পারতো না? মানুষের জীবিকা না থাকলে তার ইমিউন সিস্টেম কি করে বাঁচবে? সে যদি দুটো ভালো খেতে না পায়, পুষ্টিকর খাবার খেতে না পারে, তার শরীরের কি করে সুস্থ থাকবে? ভ্যাকসিন বুঝে?
আর জীবিকার অভাবে তাকে যদি আত্মহত্যা করতে হয় হতাশার শিকার হয়ে, তার দায় কার? রাষ্ট্রের নয়? তাই ফার্মা কোম্পানির দালাল যখন রাষ্ট্র হয়ে যায়, বিলিয়নিয়ারদের দালাল, ফার্মা কোম্পানি কাদের? বিলিয়নিয়ারদের। তখন এই ডেঙ্গুটা বড় হয়ে ওঠে। তখন ডেঙ্গুর নাম করে, স্বাস্থ্য রক্ষার নাম করে জনগণকে আরো বেশি শোষণ করা, এক্সপ্লয়েট করা, সেটা মুখ্য হয়ে ওঠে। অপুষ্টিতে, ম্যালনিউট্রিশনে আমাদের দেশে কত মানুষ মারা যায়, গোটা বিশ্বে কত মানুষ মারা যায়, সিম্পলি খেতে না পেয়ে, অপুষ্টির অভাবে। পুষ্টির অভাবে, অপুষ্টি নয়, পুষ্টির অভাবে। হাঙ্গার ক্লক আছে এই বিষয়ে, তথ্য আছে। যারা ইন্ডিপেন্ডেন্ট তারা এই কাজগুলো করেন। ইউরোপ আমেরিকার সংবেদনশীল মানুষেরা এই কাজগুলো করেন। সেসব নিয়ে তো কোনো মিডিয়াতে কোনো হইচই নেই, কিচ্ছু নেই। করোনাটা হয়ে গেল, করোনাটা ওখানে আসছে, আবার আসছে, করোনাটা বাঁচিয়ে রাখতে হবে। আবার করোনার সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন তৈরি হচ্ছে। ডেঙ্গুটা এসে গেল, কারণ ডেঙ্গু ভ্যাকসিন 2026-এ আসছে। তাই বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীরা যাবে, যাদের বাড়িতে যাননি তাদের বাড়িতেও যাবে। তাদেরকে সবিনয়ে তাদের সঙ্গে ব্যবহার করুন, দুর্ব্যবহার করবেন না, কারণ তারা আমাদেরই মানুষ। তাদেরকেও ওই জীবিকার কারণে এসব করানো হচ্ছে, তাদের নির্দিষ্ট কোনো ভালো মাইনে নেই। ইনসেন্টিভের উপর তারা কাজ করেন, তারা ভৌ গোজার উপরে পয়সা পান। তো এদেরকে সতর্ক করুন। ভ্যাকসিন নিয়ে যদি শোনার মতো লোক থাকে, এবং তাদেরকে অ্যালার্ট করুন, যেটা বাধ্যতামূলক নয়। ভ্যাকসিন আসছে, অনেকেই দেখবেন না, জানতেই বলবে ভ্যাকসিন আসছে নাকি, অনেকে জানেই না। বলবেন হ্যাঁ ভ্যাকসিন আসছে বলেই তো আপনাদেরকে প্রচার করতে বলছে বাড়ি বাড়ি, নইলে বলতো? হ্যাঁ, এটা বলবেন। তারপরে বলবেন করোনা ভ্যাকসিন নিয়ে কি কি হয়েছে আপনার পরিচিত, বা তাদের জিজ্ঞাসা করবেন শরীর কেমন আছে, সমস্যা হয়েছে কিনা, দুর্বলতা আছে কিনা, অ্যালার্জি হচ্ছে কিনা, তাদের পরিচিত সার্কেলে কার কি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবেন। করার পরে বলবেন ডেঙ্গু ভ্যাকসিন এরকম এরকম হতে পারে, এরকম খবর আমাদের কাছে আছে, ফিলিপাইন্সে দেওয়া হয়েছিল, সেটা পরে ডেঙ্গভ্যাক্সিয়া বলে ভ্যাকসিন, এ নিয়ে আমার লাইভ আছে, তুলে নেওয়া হয়েছে। এবং ডেঙ্গু ভ্যাকসিন বিপজ্জনক হতে পারে, এডি তৈরি করতে পারে, এসব তথ্যও আছে আমাদের কাছে। তাই আপনারা বলি, আপনারা স্বাস্থ্যকর্মী, আপনারাও তো মানুষ, ভগবান তো নন, তো আপনাদেরও এফেক্ট করতে পারে। তাই জেনে রাখুন, জেনে বুঝে নেবেন, নিলে জেনে বুঝে নেবেন। কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, যদি শোনার মতো কেউ থাকে। কারণ আশাকর্মী বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, তারা তো আপনার পাড়ার লোকই হবে, কম বেশি পরিচিত হবে। হ্যাঁ, বারাসতের স্বাস্থ্যকর্মীরা তো আর আলিপুরদুয়ারে বোঝাতে যাবে না, মোটামুটি লোকাল থেকেই হয় এরা, অনেকের মুখও আপনি চিনতে পারেন। তাই এখানেও এটাও কিন্তু আমাদের কর্তব্য। তারা আমাদের শত্রু নন, শত্রু আমাদের উপরে টপ লেভেলের। তারাই আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে দিয়ে আমাদেরকে গুঁজে দিচ্ছে, আমাদেরকে দিয়ে আমাদেরকে বিষ খাওয়াচ্ছে। আর আমরা একে অপরের সঙ্গে মারামারি করছি, হানাহানি করছি, গালিগালাজ করছি। আসল যে খলনায়ক, আসল যে শত্রু, তারা আড়ালেই থেকে যাচ্ছে। বিল গেটসকে তো আমরা কাছে পাচ্ছি না, পাচ্ছে কি? তাই এদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না অনুগ্রহ করে। এরা পেটের তাগিদেই তো এই কাজগুলো করছে, আমাদেরই লোক তারা, গালিগালাজ করবেন না। যদি জোর করে বা সেরকম করে, আমরা তো রয়েছি। সে এখনো সেই পরিস্থিতি আসেনি, কারণ ডেঙ্গু ভ্যাকসিন এখনো 2026 দেরি আছে। এরা আসবে, এসে বলবে ফ্রিজের ওখানে জল আছে কিনা দেখি, টবে জল আছে কিনা দেখি, বা অমুক আছে কিনা দেখি, বলবে ডেঙ্গু এরকম এরকম একটা। ওদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে, মুখস্থটা বলে যাবে আপনাকে, আপনি না হয় শুনলেন ধৈর্য ধরে, যদি সময় থাকে দুটো কথা পাল্টা বললেন। ঘরে ঢোকাবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা সবিনয়ে বলবেন যে এখন আমাদের প্রাইভেসির সমস্যা আছে, বা পরে আসবেন, বা দরকার নেই, আমি নিজেই দেখে নিয়েছি ফ্রিজের জল টলের ব্যাপার নেই, টবেও জল নেই, আমার বাড়িতে টবও নেই, বলে দেবেন। আপনাকে দেখতে হবে তার কোনো মানে নেই, আমি নিজেই তো বলছি, আমি যথেষ্ট সচেতন বিষয়ে, এসব দেখার দরকার নেই, বলে দেবেন, কিন্তু দুর্ব্যবহারটা করবেন না। যাই হোক, আজ এই পর্যন্তই।
হ্যাঁ, পরিশেষে বলি, যারা বইপত্রের খোঁজ করছেন, মাঝখানে আমি সোশ্যাল মিডিয়া অনেক মেসেজের উত্তর দিতে পারিনি, কেউ কেউ খোঁজ করেছেন, তাদের বলবো কলেজ স্ট্রিটে কফি হাউসের পাশেই অ্যালাইড বুকসে আমার বইপত্র পাবেন। দু একটি বই একদমই পাবেন না, শেষ হয়ে গেছে, স্টক নেই। প্রথম খণ্ড সম্ভবত শেষ হয়ে গেছে। আর যারা কোরিয়ারে বই নিতে চাইছেন, সংগ্রহ করতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে পাবেন না, হোয়াটসঅ্যাপে পাবেন আমাকে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। যদি একমত হন এই আমার আলোচনার সঙ্গে, যদি মনে করেন যে না সারবত্তা আছে, তাহলে অবশ্যই ছড়িয়ে দেবেন। এই পর্যন্তই।